তাহলে তো আমারও পিটাবে। সবাই খুব মারামারি শুরু করে দিচ্ছে। কি আর করার, দুঃখেরই বিষয় যে কোরবানির ঈদে মাত্র 3 দিন ছুটি। আচ্ছা 3 দিন কিভাবে কাউন্ট করেন? এটা তো 2 দিন বললেই হয়, শুক্রবার কেন কাউন্ট করতেছে? এটা বুঝলাম না, বলেন যে 2 দিন ছুটি, শনিবার আর রবিবার। শুক্রবার তো ছুটি এমনি, এটা তো বিশ্বজনীন। না সমস্যা না, আমরা ঈদের দিনও ক্লাস করি ভাই, 2 দিন ছুটি দেওয়ার থেকে ঈদের দিন ক্লাস করাটাই ভালো। সেটা সবাই এর আগের আছে, তা ওরাও বলছে যে ভাই ঈদের দিনও বসে মাঠে নামাজ পড়ে এসে বসে যাই, না গরু কাটাকাটি করে করে বিকালে বসি। তো ভালো না, ক্লাস করবেন, কাজ শিখবেন, ভালো তো। আসলে 5 দিন ছুটি দেওয়ার কথা প্রথমে বলা হয়েছিল, সাদি আপু বলেছিল, কিন্তু পরে আর এটা নিয়ে আবার মিটিং হয়েছে। তো সরকারি ছুটি যেহেতু শুক্রবার থেকে আপনার 2 তারিখ পর্যন্ত, মানে রবিবার পর্যন্ত ওইটাই থাকবে, সোমবার থেকে আবার ক্লাস আপনাদের। আমি তো দেখছিলাম মোটামুটি আপু আপনি মাঝে মধ্যে ক্লাসে আসেন আর কি, কারণ আপনার আরবিতে অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে জানি না। তো ক্লাস যদি করেন তাহলে আপনি দেখতে পারবেন ক্লাসে যে পরিমাণ রিসোর্স শেয়ার করা হচ্ছে বা যেগুলো দেখানো হচ্ছে এগুলো প্র্যাকটিসের জন্য, বিশেষ করে যে লাস্ট 2টা ক্লাস যেটা গেল কিওয়ার্ড রিসার্চ, পাশাপাশি হচ্ছে আপনার নিট সিলেকশন, এটা করতে গেলে কিন্তু ঠান্ডা মাথার দরকার আছে, আর মিনিমাম 1-2 দিনের ব্রেক দেওয়া দরকার আছে। এখন গতকালকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো কিওয়ার্ড রিসার্চ আচ্ছা, করে আসছে। আপনাদেরকে তো বলা হয়েছে এই ঈদের আগ পর্যন্ত হচ্ছে আপনাদের রেগুলার ক্লাস, ঈদের পরে শিডিউলটা চেঞ্জ করে দেওয়া হবে, বলা হয়েছে না মিটিং এ? সবার সাথে কথা বলে তো চেঞ্জ করা হয়েছে। না মিটিং এ ক্লিয়ার করে বলা হয়নি, পরে যে ভাইয়া আমাদের গ্রুপে জানিয়ে দিল আর কি। ইমন ভাই, মিটিং বলা হয় নাই? না সেদিনের মিটিং এ পরবর্তীতে আবার করেছে, আমাকে সাকলাইন ভাই ফোন দিছিল, তো পরে আমি আবার জানাই দিছি গ্রুপে যে ঈদের আগে করার কথা ছিল। আমি বললাম যে ভাই ঈদের আগে নতুন ব্যাচ আর 2 দিনের জন্য নতুন ব্যাচ নিব না, তো ঈদের পরেই দিন। তো ঠিক আছে তাহলে ঈদের পরেই নাও। এই জন্য আপনাদের ঈদের পর থেকে হচ্ছে সপ্তাহে 3 দিন 4 ঘন্টা করে। তো গ্যাপটা দিলে কি হয়, গ্যাপটা দিলে হচ্ছে আমাদের ক্লাসের যে প্র্যাকটিস গুলো আছে আর কি ওইগুলো আমরা করতে পারি। দেখা যাচ্ছে একেবারে সবকিছু বাদ দিয়ে তো আমরা কেউ এখানে ক্লাস করছি না, সবাই টুকটাক বাইরে কিছু কাজ থাকে। হ্যাঁ, আমাদের চেয়ার পরে আবার রিসার্চ করা কষ্ট করবে, টাইমটা ম্যানেজ করা। আমাদের চেয়ারম্যানের কথা হচ্ছে আপনারা আমাদের সাথে বেশি থাকলে নাকি বেশি আর্ন করতে পারবেন, বেশি শিখবেন, ঠিক আছে? মানে বেশি ফলো আপে থাকতেছেন। বেশি ক্লাস করলে তবে আমরাও তো চাচ্ছি যে বেশি বেশি ক্লাস হোক, আমরা একটু ভালো মতো বেশি কিছু শিখি, কিন্তু শেখার যে ব্যাপারটা আছে, আমি ক্লাস করলাম শিখলাম, এটা যদি বাসায় প্র্যাকটিস না করি বা অ্যাপ্লাই না করি এখনো কোথাও, তো সেই শিক্ষাটা নিয়ে আমি কি করবো, পরে তো ভুলে যাবে। সেইটার যুক্তিও আছে ভাইয়া, সেটা যুক্তি কি বলে আমি সেটাও বলি আপনাদেরকে, যে প্র্যাকটিস করবে সে একদিনে প্র্যাকটিস করবে, যে করবে না সে 2 দিন বন্ধ দিলেও করবে না। সেটাই সবকিছু ঠিক আছে, বাট ভাই একটা ওকেশনের মধ্যে তো অবশ্যই একটু বেশি দিন ছুটি দেওয়া দরকার। এটা একটা মেন্টালিটি না, এমনি তো হ্যাঁ, বেশি দেওয়া দরকার, ঠিক আছে, কিন্তু এবার তো এবার সবকিছু একটু চেঞ্জ, অনেক কিছুই চেঞ্জ। করোনার জন্য যদি বেশি ছুটি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে ঢাকায় যারা আছে বেশি ছুটি পেয়ে চলে যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষজন কিন্তু ভালো আছে, সুস্থ আছে। তো এই চিন্তা করি আর কি সরকার 2 দিন ছুটি দিচ্ছে, বেশি ছুটি দিচ্ছে না। গভর্নমেন্টের ব্যাংক, গভর্নমেন্টের অফিসিয়ালস কাজগুলো করার জন্য ওরা 2 দিন ছুটি দিয়েছে, বাট আমাদের তো ট্রেনিং করাচ্ছে, তো সেখানে 2 দিন এক্সট্রা দিলেও মনে হচ্ছে না যে আমারই কোনো সমস্যা হবে বা প্রজেক্ট হ্যাম্পার হবে, কারণ সব জায়গাতেই আপনার প্রজেক্টটা তো গভর্নমেন্ট প্রজেক্ট ভাইয়া, এটা তো বলতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, প্রজেক্ট তো গভর্নমেন্টেরই। এখন এক এক জায়গায় এক এক টাইমে শুরু হচ্ছে, যেমন আমার সাথে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের প্রজেক্টটা শুরু হয়েছিল অনেকের আপনার দেখা যাচ্ছে মে মাসে শুরু হয়ে গেছে, আমাদের শুরু হতে টাইম লাগছে জুন মাসে। তো আলটিমেটলি 5-6 দিনের গ্যাপে আমার মনে হচ্ছে না যে হ্যাঁ 5 দিন আগে শেষ হতো, এটা 5 দিন পরে শেষ হবে, তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে আমাদের। না সেটা তো ফ্যাক্ট না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এলইডিপির কোর্স কিন্তু আরো অন্য অন্য জায়গায় হচ্ছে। ভালো গ্যাপ দিচ্ছে, আমি খবর পেয়েছি তাদের ক্লাস, এই যে আমাদের এত রুল গুলো চেঞ্জ হচ্ছে না, এই রুল কোনো জায়গায় চেঞ্জ হয়নি। আমাদের এই লটে বা এই জায়গায় মেবি বেশি আমি রুলস দেখতেছি, অন্য লট এবং অন্য জায়গায় আমরা অনেকে 4 ঘন্টা করে ক্লাস হচ্ছে। হ্যাঁ 4 ঘন্টা করে ক্লাস হচ্ছিল, তাদের 2 ঘন্টা করে তাদেরকেও দেখতেছি যে 4 ঘন্টা করেই করতেছে, 2টা থেকে 6টা আর একটা 9টা থেকে 1টা পর্যন্ত। দুইভাবে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, বাট এখানে কেন হচ্ছে বুঝলাম না। তারপর অনেকে আছে ঢাকাতে আছে, দেখা যাচ্ছে যে কোরবানি ঈদে ভেবে রাখছিল যে বাড়িতে যাবে, তো তারা বাড়িতে গেলেও নেট কানেকশন তো ঢাকা যেরকম আমরা পাচ্ছি বাড়িতে তো আর সেরকম পাওয়া যায় না, কারণ মাঝখানে আমিও গিয়েছিলাম, আমিও ক্লাস করতে পারি নাই, ওটা পরে মেকআপ দিতে আমার অনেক কষ্ট হচ্ছে এখন। তো
তো দেখা যাচ্ছে একটা ওকেশনের মধ্যে যে আবার সাথে সাথে ব্যাক করা, এটা তো harmful, মানে এটা তো আমাকে পারবে না। তারপর আবার এই করোনার মধ্যে ওইটাই তো ভাই, আমরা তো কোথাও যাচ্ছি না, তো আপনাকে কিভাবে যেতে দিই? আপনিও থাকেন। ইমন ভাইয়া, সবাই তো আর হ্যাঁ হ্যাঁ ভাই আমার আজকে একটু লেফট নিতে হবে, মাকে নিয়ে একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, যেতে হবে। আচ্ছা ওকে শিওর। আজকে কি টপিকস হবে ভাইয়া? আমরা কি আর ডিসাইড করবো? ও আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি ভিডিও হবে ফাদ হ্যাঁ ভাই? শিওর, ভিডিও। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমাদের গ্রুপে কিন্তু আনন্দ আনন্দ দাদা কিন্তু নাই, দাদা কিন্তু আজকে মার্কেটে শপিং করছে। আচ্ছা রাবি ভাই একবার টেক্সট করছে যে আমাদের ক্লাস 3 থেকে 4 দিন এর জন্য বয়কট করলেই তো হয়। আচ্ছা ভাই নিজে ছুটি নিজে নিয়ে নেন। না, নরমালি দেওয়া যেত তো। কেউ জয়েনই করবো না। বৃহস্পতিবার দিন দেওয়া যেত, দেন শনি রবি সোম মঙ্গল, বাস। মঙ্গল ইমন ভাই, তো হ্যাঁ আমি একটু বলি, সেটা হচ্ছে যে প্রজেক্টের নাম হচ্ছে লার্নিং এন্ড আর্নিং, ঠিক আছে? লার্নিং উইথ আর্নিং। সো লার্ন ফার্স্ট দেন আর্ন। If you have some problem or lackings with learning, then how could you earn? How could you think about the earning? So learning is, if you come 6 days in a row in a week, how could you learn all those things? And it's not like that. The government are thinking that they are taking only the idle student who are lying idle, who have done any other works. It doesn't matter. তাদের কাছে যদি And এটাই does মনে not- হয় and যে does not- বেকার সব ছেলে পেলে নিয়ে কাজ করতেছি, শিখাচ্ছি, বেকারত্ব দূর করার লক্ষ্যে আমরা আহ, বেশি বেশি করে শিক্ষাদান করি এবং যত দ্রুত শিখবে তত দ্রুত আর্ন করবে। এটা বিষয়টা একেবারেই কিন্তু গোড়াই গলদ। এই ধরনের থিঙ্কিং আত্মাহুতির শামিল। কারণ কি, নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। সব বয়সী সমান না, সবাই এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে এসছে এবং অনেকেই প্রফেশনাল বিভিন্ন সাইডে কাজ করে। একটা জিনিস শিখলো, জানলো, সেটা নিজেকে রিসার্চ করে সময় দিয়ে বের করে নিয়েছে। 6 দিন একটানা ক্লাস করে, একটার পর একটা ক্লাস করে, এরকম 3 ঘন্টা করে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে নিয়ে এসে আবার ওটা শিখে ফেলবে এবং মার্কেট প্লেসে নেমে যাবে। পরে মার্কেট প্লেসের যে অলরেডি যে বদনামগুলি হচ্ছে, ওনারা যে অফিসিয়ালস গুলো আছে, তারা কি বিন্দু মাত্র মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখেন? ফাইবার, আপওয়ার্ক, মাইক্রোফাইবার, আদার্স অন্যান্য যেসব মার্কেট প্লেসে যে বাঙালি হিসাবে কিভাবে ট্রিট করা হচ্ছে এবং প্রতিদিন প্রতিনিয়ত কতগুলি আইডি ব্যান হচ্ছে ডিউ টু বায়ার বিহেভিয়ার, বায়ার রিকোয়েস্ট এবং কাজ তুলে দেওয়া, কাজ ডান করা এবং ডলার নেগোসিয়েশন, কাজের আদার্স অনেকগুলি ইস্যুস, টার্মস এন্ড কন্ডিশন আছে। সেগুলো নিয়ে বাংলাদেশ শুনলেই যে নেগেটিভ ভাইব অলরেডি মার্কেটে আছে, এইগুলি মিটিগেট করার লক্ষ্যে আমার মনে হয় যে প্রপার লার্নিংটা উইথ একটা ডিসেন্ট গ্যাপ রেখে দরকার। আত্মাহুতির সামিল দিয়ে আমরা অজগরল করে দিতে চাই না। আমরাও বাইরে যাই, দুইটা মানুষের সাথে আমরাও কথা বলি। মার্কেট প্লেসে যেসব এন্টারপ্রেনিউররা আসে, তাদের সাথে লিঙ্কডইনে অহরহ চ্যাট হয়, কথা হয়। লাগলে অহরহ এগুলা ইনফরমেশন দিতে পারি যে এই যে তারা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশি সেলারদের সম্পর্কে তাদের ধারণা কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। দোজ আর বেস্ট আমার সেটা এক্সাম্পল হবে না। আপনি তার জন্য গুলি দেখবেন, বলতে পারে যে না অনেকেই তো ভালো করছে, এত এত রেভিনিউ জেনারেট করছে। হ্যাঁ করছে, অবশ্যই করছে, তারা বেস্ট। আপনি তো এখানে বেস্টদেরকে নিয়ে বসেন নাই, আপনি ম্যাসিভ আকারে চিন্তা করতেছেন, ম্যাচ পিপুলকে চিন্তা করছেন। সো ম্যাচ পিপুলকে যখন চিন্তা করবেন, সেটার রেজাল্টও আপনাকে ওইভাবে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেশন করেই থিঙ্ক করতে হবে। আমার মনে হয় যে 2-3 দিন এখানে একটা গ্যাপ দেওয়া আহামরি কোনো বিষয় হবে না। আর প্রতিটা ক্লাস এই রেগুলারিটি, আমি শুরু থেকে এটা বিরোধিতা করে আসছি। এটা হয় না, সপ্তাহে 3 দিন বলা হয়েছিল, হুট করে কেন এটা 6 দিন হয়ে গেল, আই ডোন্ট নো। এই আমার বক্তব্য ছিল, এটা একটু বিবেচনা করলে ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে মার্কেট প্লেসের ব্যাপারটা বললেন না, এই যে আমাদের এই যে প্রজেক্টের মানে যে নামটা, এটাই প্রথমে শুরুতেই ভুল। ঠিক আছে, লার্নিং এন্ড আর্নিং এত ইজি,
মানে এত ইজি আপনি লার্ন করতে করতে আপনার আর্ন হইলো, আমাদেরকে ট্রেনারদের বলা হয় যে আপনার স্টুডেন্ট এখনো আর্ন করেনি কেন? আরে ভাই 3 মাস 2 মাস যদি আর্ন করতে পারতে স্টুডেন্ট, তাহলে বাংলাদেশে বেকার কেন? ওই ওয়ার্ল্ড তো তো বেকার। মার্কেটে খাচ্ছে, $50 কাজ $5 করে দিচ্ছে, ঠিক আছে, আমি হ্যাঁ। কোয়ালিটি ফুল, আমার 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 ভাতটা মেরে দিচ্ছে, ঠিক আছে। ভাই এই জন্য এটাই মার্কেট হচ্ছে। বাদ দিয়ে দিছি ভাইয়া, হ্যাঁ, এই কারণে। এটা বোঝার ক্ষমতা কারো নাই মনে হচ্ছে, সবাই যেন অন্ধ, চোখ থাকিতে অন্ধ। এই যে এই ম্যাক্সিমাম ট্রেনারদেরকে বিশেষ করে এলইডিবি মানে অন্যান্য গভর্নমেন্ট পজিশন, যেটা সেফের আন্ডারে যেটা হয় মোস্তাফিজ ভাই জানে, ওখানে কিন্তু এরকম ট্রেনারদেরকে কোনো চাপাই দেওয়া যায় না বা আর্ন করাতে হবে। ট্রেনার প্রপারলি শেখাই যাচ্ছে। দেখেন আমাদের ব্যাচ থেকে কয়েকজন ভালো ভালো করতেছে, মানে আমি যে ব্যাচে ছিলাম এরকম প্রত্যেকটা ভালো ভালো করতেছে কিছু স্টুডেন্ট, টিচার প্রপারলি শিখাই গেছে। যদি টিচারকে লার্নিং এর জন্য প্রেসার দেওয়া হয় তখন টিচার কি করবে, কিছু কি বলবে, স্প্যামিং বহুত টাইপের শর্টকাট জিনিস শেখাবে। মেথড আছে, হ্যাঁ, টিউশনি আমরাও করছি স্টুডেন্ট অবস্থায়। গার্জিয়ান যখন বলে বেশি বেশি পড়ান, বেশি বেশি নোট দেন, বেশি সময় ধরে বসে থাকে, হুট করে 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টায় চলে গেলে তো 3 ঘন্টা গল্প গুজব করে কাটায় দেখলাম। গার্জিয়ানও দেখলো হ্যাঁ বসে আছে, ছেলে অনেক পড়ছে, বাসা অনেক হোমওয়ার্ক দিয়ে রাখছে, আসলে বাবাজিকা ঠগি। সেরকম মানে এটা আমাদেরকে সবসময় প্রেসার করে, স্টুডেন্ট আর্ন করে না কেন? স্টুডেন্ট কি 2 মাস আর ট্রেনিং করলে আর্ন করতে পারলো? সবাই কি এখানে সেম ক্যাপাবিলিটি আছে শেখানোর? সেটা একটা প্রবলেম। আর আমার কথাটা কি বুঝতে পারছেন? টপ সাইট মানে টপ সাইট, ধরেন আপনার নিশ যদি ফিশিং, আপনার যদি ফিশিং নিশ হয়, ফিশিং নিশ নিয়ে আসলে অ্যাফিলিয়েট করে এরকম 5টা টপ সাইট আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার ইন্ডাস্ট্রি অথবা টপিকের উপর 5টা টপ সাইট খুঁজে বের করতে হবে আপনাকে। এটা বের করার পর সাইটগুলোর মধ্যে ক্যাটাগরি কি কি আছে, ঠিক আছে? আপনার তো আইডিয়া দরকার, মানে আপনি থেকে সাইট বানাবেন, এখন তো প্রোডাক্ট রিসার্চ করে নামগুলো রিসার্চ করে দেখলেন যে কি অবস্থা, এখন তো আপনার মেনুতে কিছু জিনিস অ্যাড করতে হবে। এখন সেটা আপনি কোথা থেকে আইডিয়া পাবেন? আপনি ওই টপ 5টা সাইটের মেনুগুলো একটু ক্রিয়েট করবেন, ওরা কি কি ক্যাটাগরিতে কি করছে, মানে ওই ধরেন ফিশিং এর কি কি ক্যাটাগরি নিয়ে তারা কাজ করছে, এখান থেকে আপনার সবগুলো করতে হবে তা না, আপনি ওখান থেকে তাদের ক্যাটাগরি আইডিয়া গুলো নেবেন, তাদের ক্যাটাগরি কিভাবে সাজাইছে, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্যাটাগরি একটা করে কিন্তু নিশ, এটা মাথায় রাখেন। মনে আছে আমি সেদিন একটা সাইট দেখাইছিলাম, অনেক ক্যাটাগরি ছিল, প্রত্যেকটা ক্যাটাগরি একটা নিশ হতে পারে। মানে যারা নিশ নিয়ে খুব কনফিউশন যে না গুগলে খুঁজে পাচ্ছেন না বা মাথায় আসতেছে না, তারা শুধুমাত্র একটাই মানে টপিক খুঁজে বের করেন যে আপনি কি নিয়ে কাজ করবেন আসলে, যে আমি ফিশিং নিয়ে কাজ করবো বা আমি এটা নিয়ে কাজ করবো, সেটার টপ কয়েকটা সাইট বের করেন যারা অথরিটি সাইট, তাদের অথরিটি যেহেতু সাইট তার মানে তাদের অনেকগুলো ক্যাটাগরি নিয়ে একসাথে কাজ করছে ওই ইন্ডাস্ট্রির করে। তো আপনি ওখানে ঢুকে ওনাদের ক্যাটাগরি গুলো বা মেনুটা দেখলেই বুঝতে পারবেন ওনারা কি কি নিয়ে কাজ করছে, এবং সেখান থেকে আপনি চাইলে নিশ গুলো করতে পারেন। মানে প্রত্যেকটা ক্যাটাগরি একটা করে নিশ। ফর এক্সাম্পল যদি আপনার কুকিং হয়, কিচেন হ্যাঁ ধরেন বাংলাদেশের ফল, আপনি বাংলাদেশের ফল আপনার মানে ফল আপনার একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের যে লোকাল ফলগুলো আছে ফ্রুটস। আচ্ছা এখান থেকে আপনার ক্যাটাগরি কি কি হতে পারে ওখানে? ম্যাঙ্গো হতে পারে, পাইনাপল হতে পারে, বানানা হতে পারে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা আপনার একটা করে নিশ হতে পারে। আপনি শুধুমাত্র কাজ করতে পারেন, আপনি আম নিয়ে কাজ করতে পারেন ফলের মধ্যে, ঠিক আছে? এখন এই ফলের বা কাঁঠালও যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার মাইক্রোনিশ কি হবে বলেন তো? কাঁঠালের মাইক্রোনিশ কি হতে পারে? কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি, এরকম ম্যাঙ্গো বিচি চারা, ম্যাঙ্গো বীজ, আমের বীজ দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে ফার্স্ট টাইম, ওই যে সাইটগুলো আপনি পাইলেন মাইক্রোনিশের জন্য যে আপনি পাইলেন, আপনার ওই সাইটগুলো কি করতে হবে? এক্সপোর্ট করতে হবে। এক্সপ্লোরার কি দিয়ে এএসএফ দিয়ে ওই যে 5টা সাইটের কথা বললাম, টপ 5টা সাইট খুঁজে পাইছেন, সেইটার যেটা আপনি করতেছেন মানে যে ক্যাটাগরিটা যাচ্ছেন সেই ক্যাটাগরিটা ধরে অথবা সেই কিওয়ার্ডটা ধরে অথবা ফুল সাইটটা ধরেও আপনি চাইলে সাইট এক্সপ্লোর করতে পারেন এএসএফ গিয়ে। আচ্ছা এক্সপ্লোর করার পর আপনি আপনার রিলেভেন্ট, আপনি ফুল এটা এক্সপ্লোর করার পর আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিটা একটু ফিল্টার করে নেবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0 to 3 করবেন, ঠিক আছে? আচ্ছা আমি আবার বলি, প্রত্যেকটা কিওয়ার্ড ওইটা দিয়ে করবো না যেটা কিনতে বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওই 5টা সাইটকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আলাদা আলাদা করে একটা করে এক্সপ্লোরার দিতে হবে। তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ডের গ্রুপ অথবা কিওয়ার্ডের জন্য 5 থেকে 6টা কম্পিটিটর
মানে প্রত্যেকটা কিওয়ার্ডের উপর 5 থেকে 6টা কম্পিটিটর আপনাকে রিসার্চ করতে হবে এবং প্রত্যেকটা থেকে 10 থেকে 15টা করে কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। কি হবে, ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টি ওখানে ফিল্টার করবেন 0 to 3, এটা ধরে আপনি আগে মানে ইনিশিয়ালি একটা আগে কিওয়ার্ড ই করে নেবেন, একটু নোট করে নেবেন, ধরেন 10 থেকে 15টা বা 20টা। আচ্ছা, ওই কিওয়ার্ড গুলোকে আবার কি করতে হবে, ফার্দার আবার গুগলে সার্চ করতে হবে। সার্চ করে দেখতে হবে যে এসইও কয়েকশো ইন্ডেক্স পেজ 150 এর নিচে কয়টা। এটা একদম বলতে যে লিস্টে নিয়ে কাজ করলে আপনার ফল হওয়ার সম্ভাবনা একদমই কম। আমি এর আগে তো 400-500 বলছিলাম, বাট এখন যেটা বলছি সেটাতে আপনি অনেক তো কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন। আপনার জব ইন্ডাস্ট্রিজে ফার্স্টটা সাইটকে এক্সপ্লোর করলেন, ওখান থেকে অর্গানিক কিওয়ার্ড বলতে অনেকগুলো, ওখান থেকে আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম সব দেখে শুনে 20-30টা কিওয়ার্ড নিলেন এবং ওই প্রত্যেকটা কিওয়ার্ডকে আবার সাইডে সার্চ করবেন গুগলে। সার্চ করে দেখবেন যে এসইও কয়েকশে 150 এর নিচে ইন্ডেক্স পেজ কয়টা আছে, ঠিক আছে, সেটা একটা দেখবেন। এইভাবে যেটাতে যে কিওয়ার্ডে আপনি 150 এর নিচে গুগলে ইন্ডেক্স পেজ পাবেন, আচ্ছা যদি থাকে তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে আগাইতে পারেন, ঠিক আছে। এভাবে সেম 150 এর নিচে বললেন, 150 এর নিচে? হ্যাঁ ইন্ডেক্স গুগল ইন্ডেক্স 150 এর নিচে। 400 এর নিচে 300 400। হ্যাঁ, সেটা তো আমরা নিচে চেক করছি, মানে সেটা তো আমরা একটা নিচে একটা আলটিমেট একটা নিচে। এখন হলো কি সেটা আমরা নিচে দেখছি আসলে কত কম্পিটিশন। হ্যাঁ, এখন আমরা সরাসরি কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি। ওই কিওয়ার্ডের স্পেসিফিক কতগুলো সাইট আছে 150 এর নিচে নিব, কারণ যদি বললাম চাইলে বেশি করে নিতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু যেহেতু আপনার নিউবি আর ইন্ডেক্স সাইজ যত বেশি হবে তাদের অথরিটি অনেক বেশি, তো ওদের সাথে আপনি ফার্স্ট টাইম পাল্লা দিতে পারবেন না। তবে হ্যাঁ, যখন আপনি ইন্ডিভিজুয়ালি ছোট ছোট কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক করবেন, গুগল যখন একবার আপনাকে ট্রাস্ট করা শুরু করবে, আপনার ধরেন 4টা-5টা-7টা কিওয়ার্ড যখন ফার্স্ট পেজে চলে আসবে, দেন আস্তে আস্তে আপনারা বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ড গুলো নিয়েও কাজ করতে পারবেন পরবর্তীতে। তখন সমস্যা হবে, তখন ইজিলি আপনি মানে ওই পরিমাণে আপনার কষ্ট হবে না। যতটা নিউবিতে আপনি মানে নতুন অবস্থায় যদি আপনি হাই কম্পিটিশন নিয়ে শুরু করেন তাহলে পারবেন না। আর গুগল যখন একবারে আপনার কিওয়ার্ড কিছু র্যাঙ্ক করা শুরু করবে, তখন আপনি আস্তে আস্তে পরবর্তীতে আপনার ক্যাটাগরি গুলো বাড়াইতে পারেন, আপনার মানে যে হাই সার্চ ভলিউম গুলো আছে ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তখন। আচ্ছা, এইভাবে আপনাকে কি করতে হবে, খুঁজে খুঁজে মিনিমাম 30 থেকে 50টা কিওয়ার্ড বাছাই করতে হবে, মানে আপনার ফাইনাল ওয়েবসাইটের জন্য। মানে এই 30 থেকে 50টা কিওয়ার্ড দিয়ে আমরা আসলে বেসিক্যালি সাইটটা টোটাল সাইটটা কি করবো, পরবর্তীতে হয়তো আরো কিছু ইনফরমেটিভ বার করবো। তো 30টা বললাম থেকে 50টা আপনারা যতটা পারেন আর কি, পসিবিলিটি আর কি যতটা বেশি আপনার সাইটটা যতভাবে বাড়াইতে চান আর কি। তো এইভাবে 50টা ওয়ার্ড বের করতে হবে, 30 থেকে 50টা কিওয়ার্ড। এই যে যেভাবে প্রসেসটা বললাম, আমি আবারও প্রসেসটা একটু রিপ্লে করি। ফার্স্ট টাইম আপনার ইন্ডাস্ট্রিতে টপ 5টা সাইট, এটা একটা আরো প্রসেস। হ্যাঁ, একটা প্রসেস, মানে টপ 5টা সাইট বের করবেন, ওই সাইটগুলো কি করবেন, ইন্ডিভিজুয়ালি এই স্টেপসে গিয়ে এক্সপ্লোর করবেন। আচ্ছা, এক্সপ্লোর করার পর হচ্ছে না, তার আগে যেটা বলছি সেটা হচ্ছে আপনার মেনুগুলো ওখান থেকে একটু দেখবেন, ওই 5টা সাইটে তারা মেনুতে কি কি ক্যাটাগরি রাখতেছে, তো সেগুলো নিয়ে একটু ফার্দার যদি বেস্ট দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ওরা একটু রিসার্চ করতে পারেন। আচ্ছা, করে আপনি ধারণা নিলেন আপনার মেনুতে আপনি কি কি রাখতে পারেন। ধরেন ওরা 5টা-7টা নিয়ে কাজ করছে, আপনি ওখান থেকে 3টা করে নিলেন ফার্স্ট টাইম নিয়ে, আপনি প্রত্যেকটা ওই নিশকে কিওয়ার্ডের স্টেপসে এক্সপ্লোর করলেন। এক্সপ্লোর করে তাদের অর্গানিক কিওয়ার্ড গুলো ওপেন করবেন, করে আপনার নিশ অনুযায়ী, ধরেন ওখানে তো অনেকগুলো মাল্টি নিশ নিয়ে কাজ করছে, মানে মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করছে, আপনার ক্যাটাগরি রিলেভেন্ট যে কিওয়ার্ড গুলো আপনি সেটা ফিল্টার করে কেডিটে ফিল্টার করে ওই কিওয়ার্ড গুলো বেছে বেছে নেবেন। এখানে হয়তো 500-1000 থাকতে পারে, আপনাকে একটু টাইম দিয়ে কিওয়ার্ড গুলো আগে চুজ করে আগে একটা জায়গায় নিতে হবে। নেওয়ার পর আপনি একটু নিজেই একটু করবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম সব মিলে দেখে আপনি নিজে ওই শীট থেকে, ধরেন আপনি এক্সেল শিটে 100টা কিওয়ার্ড বের করলেন, ওইভাবে ওই প্রসেস সেম ভাবে 5টা ইয়ে থেকে 10টা করে 50টা কিওয়ার্ড বের করলেন। আমি ধরে নিলাম 50টা কিওয়ার্ড বের করলেন 5টা সাইট থেকে 10টা করে বেস্ট 10টা কিওয়ার্ড বের করলেন। এই 50টা সাইটকে আবার একটা একটা করে ইন্ডিভিজুয়ালি গুগলে সার্চ করতে হবে, করে দেখতে হবে যে ওই 50টা কিওয়ার্ড ইন্ডিভিজুয়ালি একটা একটা করে, তাই তো? হ্যাঁ, এই 50টা আমরা প্রত্যেক সাইট থেকে 10টা করে বের করলাম ফার্স্ট টাইম। ওই 50টা কিওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি আমি গুগলে সার্চ করে আমার ইন্ডেক্সটা দেখবো, একটু ইন্ডেক্সটা দেখবো, ইন্ডেক্সটা কেমন। যদি কম হয় তো ঠিক আছে, ওই কিওয়ার্ডটা আমি ফার্স্টে মানে প্রথম সিলেকশন রাখলাম, ঠিক আছে। আপনি যদি 150-এর নিচে ইন্ডেক্স পেজ পান, 1টা 2টা 3টা এরকম, তা সেটা রাখলেন। আপনি এইভাবে প্রাথমিক অবস্থা ধরেন এই 50টা থেকে আপনি ধরেন 20টা পাইলেন। আচ্ছা আচ্ছা, এইটা একটা প্রসেস, মানে এই 20টা কিওয়ার্ড দিয়ে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এইটা একটা প্রসেস। আর একটা গুগল ইন্ডেক্সটা কম হলে তো সুবিধা না? হ্যাঁ, গুগল ইন্ডেক্স কম হলে সাইট ইনিশিয়ালি নতুন না,
তো আপনার ওদের সাথে বিট করা আপনার পসিবল। আচ্ছা, এটা গেল একটা প্রসেস। এরপর আমরা এই স্টেপস দিয়ে শুধুমাত্র কিভাবে করবেন, একটা কিওয়ার্ড যখন সার্চ করলেন তখন অবশ্যই এই স্টেপস যখন ওই কিওয়ার্ডটা এক্সপ্লোর করবেন, কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে, কিওয়ার্ড এভরিওয়্যার না, এটা কি বলে ওটাকে, হ্যাঁ কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে যখন একটা কিওয়ার্ড ওখানে দেবেন, ওখানে ওই কিওয়ার্ডটা সার্চ ভলিউম দেখাবে, প্লাস নিচে ওই কিওয়ার্ড দিয়ে কোন কোন সাইটটা র্যাঙ্ক করতেছে। অনেক সময় গুগলে আপনি সার্চ করলে আমাদের কান্ট্রি এর জন্য প্রপার অনেক সময় রেজাল্ট একটু হেরফের হয়, কম বেশি একটু হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ফার্দার আপনি আবার এই স্টেপসে গিয়ে ওই কিওয়ার্ডটা যখন দেবেন, ওইটার এগেইনস্টে যে সাইটটা র্যাঙ্ক করা যায় ওইটা কিন্তু নিচে দেখা যায়, ওই কিওয়ার্ডের এগেইনস্টে কোন কোন সাইটটা র্যাঙ্ক করতেছে। তো সেখানেও কিন্তু ওই যে এসসিআরপি লেখা আছে একটা বাটন সার্চ, ওখানে ক্লিক করলে দেখবেন ওই কিওয়ার্ডের এগেইনস্টে 10টা যে রেজাল্ট আসে সেগুলো কিন্তু চেক করে ট্রাই করবেন। আচ্ছা, এটা আমি আরেকভাবে বলি, এটা একটা প্রসেস, আগেরটা ওই পর্যন্ত রাখেন, আমি আরেকটা বলি। সেটা হচ্ছে ফার্স্ট টাইম আপনি একটা আপনার মানে আপনার স্পেসিফিক নিশ অনুযায়ী একটা সাইট বের করবেন। ধরেন আপনি ওই যে রামিম ভাই যেমন বলো জিম ব্যাগ, তো জিম ব্যাগ নিয়ে কাজ করে এরকম একটা সাইট আপনি, এবং কম ডিএপি আছে এরকম সাইট, মানে পেজ ইন্ডেক্স অর্থাৎ 150 মধ্যে বা ডিও একটু কম, এরকম কম টাইপের, মানে ওই রকম অথরিটি না, এটা নিউ সাইট ট্রাই করবেন। একটা নিউ সাইট র্যাঙ্ক করতেছে কোন কিওয়ার্ডটাতে, এরকম একটা নেবেন, বা আপনার নিশ অনুযায়ী একটা কিওয়ার্ড নেবেন যেটাতে ওই করতেছে কোনো একটা নতুন অ্যামাজন সাইট অ্যাফিলিয়েট সাইট র্যাঙ্ক করতেছে। আপনি ওই পুরো কিওয়ার্ডটা নেবেন, ওই প্রিফিক্সটা, মানে ওই ইউআরএলটা কপি করে সাইট এক্সপ্লোরারে যাবেন। এই স্টেপসে এক্সপ্লোরারে গিয়ে আপনি ওই যে আপনি যদি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, যেমন আমি ভাই ধরে নিলাম ওই যে ব্যাগ নিয়েই কাজ করবো, জিম ব্যাগ, তো আমি ওই জিম ব্যাগ সার্চ করে যেটা পাইলাম ওটা আমি সাইট এক্সপ্লোরারে দিলাম। দেওয়ার পর সাইট এক্সপ্লোরার কি করবে, ওই প্রিফিক্সটা করবে, অ্যানালাইসিস করে দেখবে ওটাতে কয়টা ব্যাকলিং আছে, কয়টা অর্গানিক কিওয়ার্ড আছে। ওই অর্গানিক কিওয়ার্ডটা ক্লিক করলে ওই সাইটটা পার্টিকুলার আরো কোন কোন কিওয়ার্ডে, কালকে দেখাইছিলাম এটা আমি, কোন কোন কিওয়ার্ডে আরো র্যাঙ্ক করতেছে সেটা দেখা যাবে। এখন আপনার এখানে ট্রিক্সটা হচ্ছে, ধরেন ওই যে আপনি সার্চ করে যেটাকে ফার্স্ট পজিশনে পাইলেন, সে কিন্তু স্পেসিফিক ওই কিওয়ার্ডের উপর অপটিমাইজ করছে, দ্যাটস ওয়াই সে 1 নম্বরে আসছে। আচ্ছা, ওইটা বাদেও দেখবেন যে আরো অন্যান্য অনেক কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে সে 1 নম্বর 2 নম্বরে আসতেছে, ঠিক আছে? নিচে নিচে দেখবেন আরো অনেক কিওয়ার্ড দিয়ে, মানে আমি কালকে বলছিলাম না কন্টেন্ট থেকে অনেক কিওয়ার্ড গুগলকে দেখাইছিলেন। হ্যাঁ সেটাই, মানে আপনি একটা প্রিফিক্স নিয়ে, মানে একটা ইউআরএল নিয়ে সার্চ করলেন, যখন সাইট এক্সপ্লোর করলেন তখন নিচে নিচে ওটা অর্গানিক কিওয়ার্ড গুলো কতগুলো আছে, মানে হ্যাঁ সাপেক্ষে আরো কি কি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো গুগল র্যাঙ্ক করেছে ওটা ওই সাইটকে, মানে একটা কিওয়ার্ড, একটা সাইট তো প্রপারলি একটা কিওয়ার্ডের উপরে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন করে র্যাঙ্ক করছে, বাট উনি যে আরো 10টা 20টা কিওয়ার্ড আছে যেগুলো গুগল হয়তো ওটার জন্য তাকে 1 নম্বর 2 নম্বরে র্যাঙ্ক করাচ্ছে, কিন্তু ওই কিওয়ার্ড গুলো কিন্তু তার সাইটে অপটিমাইজ না, সে কিন্তু পার্টিকুলার একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করছে তার সাইটটা, অন্যান্য কিওয়ার্ড কিন্তু তার এখানে অপটিমাইজ না। তো আমরা যদি ওখান থেকে ওই কিওয়ার্ডটা প্রপার একটা কিওয়ার্ড বের করে ওইটা অপটিমাইজ করে আমার কন্টেন্টে দিতে পারি, তাহলে গুগল কিন্তু আমাকে র্যাঙ্ক করবে তখন, কারণ গুগল ইনিশিয়ালি ওখান থেকে কিওয়ার্ডটা পিক করছে এবং পিক করার পরে ওই 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 কিওয়ার্ডে ওইরকম কোনো ভালো সাইট পায়নি, দ্যাটস ওয়াই ওনার কন্টেন্টে ছিল, সে ওনাকে র্যাঙ্ক করেছে। তো আপনি কিন্তু ওটা কিন্তু অপটিমাইজ করেনি, জাস্ট কন্টেন্টে একটা ধারাবাহিক লিখে গেছে। তো আমি যখন পার্টিকুলার ওই কিওয়ার্ডটা অপটিমাইজ করবো ঠিকঠাক মতো, তখন কিন্তু আমাকে গুগল র্যাঙ্ক করাবে ওই সাইটটা। এটা হচ্ছে ইজিয়েস্ট একটা কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি, মানে কম্পিটিটরের কিওয়ার্ড দেখে আপনি সেখান থেকে করেন। তো ওই কিওয়ার্ড গুলো কিভাবে করবেন সেটা আমি আমার টুল দিয়ে দেখাচ্ছি, যা বললাম সবই টুল দিয়ে একবার দেখাবো প্র্যাকটিক্যালি, যেহেতু আমার এখানে সেই 11টা থেকে কারেন্ট নেই, দ্যাটস আমি আপাতত থিওরিক্যালি বলে যাচ্ছি, আপাতত মাথায় নেন, আবার যখন প্র্যাকটিক্যালি করবো 2বার ডাবল যখন রিপিট হবে তখন আই থিঙ্ক আপনাদের জন্য ভালো হবে। প্র্যাকটিক্যালি দেখলেন একবার মুখে বললাম আমি। মোদ্দা কথা, একটা এরকম 5-10টা কিওয়ার্ড সিলেক্ট করার পরে সেটা আমি এই সার্চে এসে চেক করব তার অর্গানিক কিওয়ার্ড কত এবং আদার্স কি রিলেভেন্ট কিওয়ার্ড গুলি কিভাবে র্যাঙ্ক করছে বা কয়টা র্যাঙ্ক করছে, সেই সংখ্যাগুলো নিয়ে আমি মূল কিওয়ার্ডের সাপেক্ষে তার আরো যেসব সাপোর্টিং কিওয়ার্ড গুলি কারণে সে 2-3-4 নম্বরে র্যাঙ্ক হয়েছে, সেই কিওয়ার্ড গুলো নিয়েও আমি কাজ করতে পারি, কারণ গুগল ওইগুলো র্যাঙ্ক করছে যেহেতু, তাহলে আমারও র্যাঙ্ক হওয়ার চান্স বা পসিবিলিটি থাকে, তাই তো? আচ্ছা, আমি আবার আমার আরেকটু সহজ করে, হ্যাঁ ওইটা ঠিক আছে, আপনারটা কঠিন মনে হতে পারে, আমারটা আগে সহজ করে বলি। ধরেন আমি বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সার্চ করছি গুগলে, তো দেখছি এই কিওয়ার্ডে অনেকগুলো অথরিটি সাইট আছে, যেটা আপনারা এতদিন আমি দেখাইলাম যে সিস্টেমটা,
যে দেখলেন বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার, আপনার কোনো জায়গা নেই, মানে অনেক অথরিটি সাইট। তো কিন্তু আমার ইচ্ছা আছে আমি বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে আমি সাইট বানাবো, এই কিওয়ার্ডের এগেইনস্টে আমি সাইট বানাবো, ভ্যাকুয়াম নিয়ে আমি বানাবো। কিন্তু আমি ফার্স্ট ইনিশিয়ালি দেখলাম যে আমার এখানে কোনো জায়গা নেই, এখানে সব অথরিটি সাইট। তখন আমি বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার সার্চ করার পর যেই ইউআরএলটা ফার্স্ট পজিশনে আছে সেটা যদি কোনো অথরিটি সাইট বিষয় নিয়ে না লেখে, আমি ট্রাই করবো স্পেসিফিক শুধু ভ্যাকুয়াম নিয়ে সাইট আছে এরকম একটা সাইট নিব। আমি নিয়ে কি করব, ওইটা যেহেতু র্যাঙ্ক করছে, ওই র্যাঙ্ক করা সাইটটা আমি কিওয়ার্ড এক্সপ্লোরারে দিব, মানে সাইট এক্সপ্লোরারে দিব। দেওয়ার পর ওই কিওয়ার্ডের এগেইনস্টে আরো কি কি অর্গানিক কিওয়ার্ড দিয়ে তাকে র্যাঙ্ক করাইছে সেগুলো আমি নিব মেইন, কারণ ও তো একটা স্পেসিফিক কি বলে কিওয়ার্ডকে অপটিমাইজ করে র্যাঙ্ক করছে। অন্যান্য আরো অনেক কিওয়ার্ড গুগল র্যাঙ্ক করেছে, সে হয়তো সেটা জানেই না, বা ওটা সে অপটিমাইজ করেনি। কারণ একটা সাইটে তো আর অনেকগুলো টাইটেল লিখতে পারবেন না, একটা পোস্টে তো আপনি অনেকগুলো টাইটেলকে ফোকাস করতে পারবেন না, একটা টাইটেল লিখতে হবে আপনাকে। দ্যাটস ও তো ওটা অপটিমাইজ করেনি। তো আমি যদি সেটা প্রপারলি অপটিমাইজ করে আমার কন্টেন্টে করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমার একটা পসিবিলিটি আছে র্যাঙ্ক করার। এখন কি ইজি হয়েছে? হ্যালো হ্যাঁ শুনতেছি ভাই। ভাই, ওই সুরভি আপু নাকি জয়েন করতে পারতেছে না। আচ্ছা, এই যে এখন জয়েন করতে পারবে, আমি তো অন্য ইতে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছেন নাকি মাথার উপর দেখেছে কার কার? থিওরিক্যালি বললাম তো, যেহেতু আমার দেখাইলে মানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখাবো, হতাশ হবেন না, দেখাবো। আচ্ছা আরেকটা জিনিস দেখাবো, মুস্তাফিজ ভাই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়েছে? অনেকে কেজিআর কিওয়ার্ড নিনজা টেকনিক, এটা তো নিনজা টেকনিক। হ্যাঁ, কি যদিও এখন বর্তমানে কেজিআরটি পাওয়া খুব টাফ, সো টাফ হয়ে গেছে এখন। কারণ এটা আসলে 18 সালের দিকেও পাওয়া যেত, 19 সালের দিকেও পাওয়া যেত, বাট বর্তমানে ভাইয়া তো অনলাইনে নাই। কে বলতেছে এই কথা? নেগার কি জয়েন করেনি? নিগার সরি, নেগার করলে আবার কি করে? আচ্ছা ওনাকে জয়েন করতে বলেন তো, দেখেন তো। রাফি ভাই, লিজাবু মেবি জয়েন করতে পারতেছে না, দেখেন তো একটু টেক্সট করেন তো, আমি অনলাইনে আসি তো। আচ্ছা কেজিআর কিওয়ার্ড বর্তমানে বের করা খুবই টাফ হয়ে গেছে। মোটামুটি সারাদিন টাইম দিলে আপনি 5-7টা কেজিআর কিওয়ার্ড বের করতে পারেন মোটামুটি, এরকম হয়ে গেছে সময় ব্যাপারটা, টাইম কনজিউম হয় অনেকটা। মানে কেজিআর কিওয়ার্ড, আচ্ছা কেজিআর কিওয়ার্ড কি সবাই চিনেন? কেউ তো কোশ্চেন করলেন না ভাই কেজিআর কিওয়ার্ড কি? মানে আপনারা তো কোশ্চেন করবেন না, আমি নিজেই কি কোশ্চেন করবো নিজেকে নাকি? ভাই আমি এখনই জিজ্ঞেস করতাম কেজিআর কিওয়ার্ড। হ্যাঁ আপনি করতেন, কিন্তু আর এই যে 24 ব্যাচের এনারা কি করেন? আপনারা সবাই কেজিআর কিওয়ার্ড সম্পর্কে জানেন? আমি একটা নতুন টার্ম বললাম, আপনারা তো জিজ্ঞেস করলেন যে ভাই কেজিআর কিওয়ার্ডটা কি? মানে বকা উল্লে বকে যায়, শোনা উল্লে শুনে যায়, একটা ইয়েসে আমাদের এখানে বলে আর কি, এখান থেকে শুনে বলবেনই এট লিস্ট পরে এটা আপনি তো ভাই পুরোটা বলবেন ভাই, এইজন্য আমরা ভাই আর কিছু বলি নাই। আপনার না আনসারের জন্য ওয়েট করতেছি। আমি তো এখন যদি আমার সাথে আমিন ভাই বা মুস্তাফিজ ভাই তাল দিয়ে যেত, আমি কিন্তু এটা হয়তো না বলে চলে যেতাম। এই জন্য আপনারা অবশ্যই করবেন, ব্রেক করে দেবেন যে ভাই এটা বলেন, এটা কি। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো গুণ যে আগে কোশ্চেন না করা, আগে শেষ পর্যন্ত ওয়েট করা, যে আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা বলবো কিনা আমি, তারপরে কোশ্চেন করা। দেখ ভালো খারাপ না, মাঝে মাঝে একটু তারপরেও জিজ্ঞেস করেন, তাছাড়া আমি আবার মাথায় না থাকলে আবার এড়াই যাবো সেটা। আচ্ছা কেজিআর যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা আসলেই কোনো না, এটা একটা জাস্ট নাম আর কি, একমাত্র মানে একটা মানে এমন একটা কিওয়ার্ড আপনাকে নিতে হবে যেটার কম্পিটিশন নেই বললেই চলে, মানে একদমই নেই বললেই চলে, যেটা দিয়ে খুবই কম পার্সেন্ট লোক কাজ করে, ঠিক আছে? তো সেইটা বার করার একটা টেকনিক আছে। আচ্ছা সেইটা বার করার টেকনিকটা কার এ স্টেপস কার কাছে আছে? মুস্তাফিজ ভাই কিনছেন এ স্টেপস নিছেন আপনি? আমার কাছে তো ছিল, আমি তো দেখাইতে পারতেছি না। আচ্ছা এ স্টেপস ছাড়া হবে কিওয়ার্ড এভরিওয়্যার আছেন আপনাদের কাছে? এখন তো কোশ্চেন করতেছি। জি ওই যে ডব্লিউএমএস ভাইয়া, হ্যাঁ ডব্লিউএমএস তো আছে। আচ্ছা আপনি স্ক্রিন আসেন তাহলে, নীলয় ভাই স্ক্রিন ওপেন করেন, আমি কেজিআর কিওয়ার্ডটা বের করে দেখাচ্ছি আপনাদের মোবাইলে, বলতেছি আপনি করেন, আমি বলতেছি, ইজি আছে, সমস্যা নেই। স্ক্রিনে আসেন আর আপনি এক্সেল শিটটা, মানে গুগলের যে শিটটা আছে শিটটা বের ওপেন করেন। দাঁড়ান ভাই এক মিনিট। আচ্ছা গ্রুপে আপনারা ফটো দিচ্ছেন, কি করতেছেন না করতেছেন? অনেকে ভাই বিশ্বাস করতেছেন যে আজকে ক্লাস নাই।
আজকে আজকেই বিশ্বাস করতেছেন না, কালকে কি বিষয় নিয়ে যেন কথা হচ্ছে ভাইয়া? কেজিআর কিওয়ার্ড। আচ্ছা আপনি কিওয়ার্ড আসেন মানে তাহলে, কালকে আমি বললেন ভাই। না কি গোল্ডেন রেশিও, এই কথা বললেন না? হ্যাঁ কিওয়ার্ড গোল্ডেন একটা রেশিও কিওয়ার্ডের কালকে গোল্ডেন বলছিলাম। রেশিও বের করার জন্য, হ্যাঁ সেটা নিয়ে হ্যাঁ বলছেন। হ্যাঁ, আপনি সেটা কি একটা ফ্রি আছেন তালিকা তাহলে স্ক্রিনে আসেন। বলছিলেন, আপনি বলছিলেন যে শিখাবেন কিভাবে ফাইন্ড করতে হ্যাঁ হয়, মানে সেইটাই তো শিখাবো, সেই জন্য বললাম golden স্ক্রিনে ratio। আসেন। আপনি ফ্রি থাকলে স্ক্রিনে আসেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা কি শেয়ার করবো, কোন পার্ট শেয়ার করবো স্ক্রিনে? স্ক্রিনে হচ্ছে নরমালি গুগল সার্চ এর পার্ট, আর হচ্ছে গুগল এক্সেল শিট পার করেন একটা। ভাই স্ক্রিনে কতগুলো পার্ট আছে ভাই, কোন পার্ট শেয়ার না করবেন? মানে কি শেয়ার করবো সেটাই। আচ্ছা কিওয়ার্ড এভরিওয়্যার আপনার আছে না? কিওয়ার্ড এভরিওয়্যারটা ইনস্টল করেছেন না প্লাগইনটা, এক্সটেনশনটা? আছে আছে। ইমন ভাই, আচ্ছা হ্যাঁ বলেন। ভাই ওই যে কম্পিটিটরের যে কিওয়ার্ড গুলা ইউজ করছে ওগুলা দেখা যায় যে কোন টুলস দিয়ে ভাই? কম্পিটিটরের কিওয়ার্ড তো অনেক টুলস দিয়ে দেখা যায়, কিন্তু ফ্রিতে আপনি দেখতে পাবেন উবার সাজেস্টে কিছু দেখতে পাবেন, কয়েকটা দেখাবে। জি ভাই। কিওয়ার্ড টুল ডট আইওটি কিছু দেখতে পারবেন। আর আপনাকে পেইড টুল দিতে হবে, পেইড টুলে বাকিটা দেখতে হবে। কি কি বললেন ভাই? এসিএম রাশিও কয়টা? আচ্ছা এসিএম রাশি কি ভাই ফ্রি আছে, মানে শুরুতে ট্রায়াল দেয়? এসিএম রাশি হচ্ছে ফ্রি আছে, কিন্তু কয়েকটা দেখতে দেয়, মানে 10-12টা কিওয়ার্ড দেখায়, বাকিগুলো প্রিমিয়াম নিতে বলে। মানে জাস্ট ওটা আসলে কাজে লাগবে না আপনার ওইভাবে, ওই রাস্তায়। বুঝতে পারছি ভাই। কিওয়ার্ড এভরিওয়ার্ডটা আনইনস্টল করে ফেলছি, উবার সাজেস্টার আছে, এটা দিয়ে হবে না? না কিওয়ার্ড এভরিওয়্যারটা হলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু অ্যাড করে নিই। কি হয়েছে 24? আজকে ক্লাস কিসের সেটা বলেন। আজকে ক্লাস কিসে এটা বলা হয়েছিল তো, কালকে তো বলা হলো। কালকে আপনি ছিলেন না ক্লাসে, যে ঈদের আগ পর্যন্ত আপনাদের বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। ঈদের আগের দিন পর্যন্ত ক্লাস হবে, বৃহস্পতিবার পর্যন্ত, ঠিক আছে? এখনই বিশ্বাস করতেছেন না নিজেকে, কালকে তো হারাই যাবেন, পরশুদিন থাকবেনই না। ঈদের আগ পর্যন্ত মানে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে। এখন এক এক সময় ওনারা যা বলে তাই হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? আসতেছে। আমি ভাই এত ইফোর্ট দিতাম না, মেইন কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম আমি কখনো ট্রেনিং করাইনি। আমি নিজেও মানে ট্রেনিং করার জন্য চাচ্ছিলাম অনেকদিন থেকে, যে কোর্স টোর্স দেখি চালু, সবাই আসলে কোর্স সেল করতেছে বাংলাদেশে, প্রচুর এসব হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমি আসলে কথা বলতে পারি কিনা ফ্লুয়েন্টলি, আসলে শিখাইতে পারি কিনা, এটা একটু করার জন্য জয়েন করা। আর আপনারা ভালো ফিডব্যাক দিলে আমি ওখান থেকে একটা পাবো, ঠিক আছে ওকে, তার মানে শেখানো পসিবল বা শেখা যেতে পারে। আমরা ভালো বললে তো হবে না, ওরা আবার আসি। দেখবে যে আমরা কত টাকা আর্ন করলাম, সেটা আপনাকে জানাই না আমি তো এই ব্যাচের পর আর নেক্সট কন্টিনিউ করব না, এই একটা প্রজেক্টই শেষ। সবাই কি আর্ন করতেছে যারা টুকটাক, মানে বারবার যে আর্নিং এর প্রশ্নটা আসে? অনেকে স্টুডেন্ট নাকি $1-2 করে আর্ন করতেছে, ওই যে মাইক্রো ওয়ার্কার থেকে, এটা থেকে। ওই জন্য বলছিলাম একটা সিপিএ টিপি শিখাই দেন। আমি আসলে আগে থেকে কোনো স্প্যামিং কিছু করিনি বা এই টাইপের কোনো জিনিস ঘাটাঘাটি করি না, যে ইজি কয়েক মানি আর্নিং যদি আমি কখনো করিনি। আমি নিজেও 1 বছর পর আর্ন করছি, শেখানোর 1 বছর পর। তো আমার কাছে আসলে পেইডে নিয়ে যান, দেখা যাচ্ছে যে আমরা তো যে জেএমবি তো মোটামুটি ভালো মতো করতে পারি সবাই টুকটাক। জেএমবি এর উপরে গিক কোনটা, এই যে জিএমবি যেটা করলাম আমরা, জিএমবি তো জিএমবি এর উপরে ফাইবারে কেউ গিক ক্রিয়েট করুক, অথবা সবাইকে আর কি ম্যানুয়ালি সার্চ করে দেখুক যেগুলো সাইটের জিএমবি নাই তাদের সাথে কন্টাক্ট করে, অথবা ফেসবুকে পেইড ক্যাম্পেইন করে তারা এই যে কাজগুলো তো পেতে পারে। যেহেতু আমরা পেইড না, আপনি এই সময় নতুন জিএমবির কাজ নিয়েন না, মানে যার জিএমবি নাই। এখন আপনি মার্কেট ধরবেন যাদের জিএমবি করা আছে, 10 নম্বর 15 নম্বর আছে। আমি আমার ধরেন যার করা আছে অলরেডি, কথা বলছি না, মানে ওই যে স্টুডেন্টদের কথা বলছি, তারা আর্নিংটা দেখাইতে হবে যারা, তো তারা ওই যে জিএমবির কাজগুলো করতে পারে আর কি। মানে এটা তো ট্রেনিং একটা কাজ, বা সবারই দরকার, এটা বুঝিয়ে বলতে পারলেই যে কোনো সময় কাস্টমার মানে বায়ার বা ক্লায়েন্ট ম্যানেজ হয়ে যাবে। আর যে হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে তো আমরা যে অ্যাফিলিয়েট চলে আসছে। আচ্ছা তারা কিভাবে আর্নিং কাউন্ট করবে আমি একটু বলি। তারা ফাইবারে মানে অ্যাকাউন্ট অনুযায়ী, মানে আগে যারা কাজ করে তাদের না, নতুন যারা অ্যাকাউন্ট খুলবে সেখান থেকে আর্নিং কাউন্ট করবে, তাদের সেই স্ক্রিনশট সেই প্রুফ দিতে হবে আইডি সহ। এটা একটা।
যদি আমার ট্রেনিং শেষে বা করতে কেউ জব করে, তার জবের অ্যাপয়েন্ট এটা একটা ফটোকপি আর তার স্যালারি, যে 3 মান্থ স্যালারির একটা সার্টিফিকেট লাগবে, মানে 3 মান্থ স্যালারি পাবে এরকম একটা লাগবে, কি বলে স্টেটমেন্ট। সেটা দেখালে আপনি মানে আর্নার হিসেবে কাউন্ট করবেন। এরপর আপনি যদি ইউটিউব থেকে আর্ন করেন বা করেন বিভিন্ন সোর্স থেকে, সেটারও প্রুফ দেখাইতে হবে তাদেরকে, তাহলে তারা আর্নার হিসেবে আপনাদেরকে কাউন্ট করবে। ঠিক আছে? তো আমি লাস্ট একটা বললাম না, একটা ট্রেনারের সাথে কথা বললাম ডিজিটাল মার্কেটিং এর, তো ওনার এখনো রেডি নেই, কোর্স আউটলাইন রেডি নেই। আমার কাছে সেদিন নিয়ে দিল এবং আমি বললাম যে ভাইয়া আর্ন করাইছেন? তো জি ভাই আর্ন তো করাইছি। আমি বললাম কত? ভাই সবগুলো হিসেবে মিলে $20-25 করেছি। আমি বললাম কোথায় থেকে? ছোট ছোট সাইট গুলো কি বললাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনারা $20-25 আর্ন করেছে, আমি তো $1 করাইনি। আমাকে যে কবে কথা শোনাবে? আমি কথা শুনে বললাম যে ভাই ঠিক আছে, আমি তাহলে টিচার হিসেবে ব্যর্থ, আমি আর নাই, আমি এই ব্যাচ শেষ করে চলে যাচ্ছি। আবার এক্সপেরিয়েন্স দরকার ছিল, পাইছি। এখন যদি ভালো কোনো গভর্নমেন্ট বা ইতে যদি ট্রেনার হিসেবে করে, তখন আমি জাস্ট এটা দেখাবো যে আমি এলএডিবিতে ক্লাস নিছিলাম, এরকম যদি সুযোগ হয়। আর সবচেয়ে এখন যেটা ইচ্ছা হচ্ছে, যেহেতু আমি এখন যে ডেটা নিয়ে কাজ করতেছি বা ডেটা শিখতেছি, ডেটা ড্রিভেন মার্কেটিং, যেটা নর্মালি এসইও টেসইও যখন সবাই শিখে, এটা তো আসলে কমন হয়ে গেছে। এখন যেটা ডেটা ড্রিভেন মার্কেটিংটা শিখছি, ওটা শেখার পর ইচ্ছা আছে বাংলাদেশে কিছু ভালো ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, ওখানে কথাবার্তা বলে করবে ঢোকা যায় কিনা, একটু ফাঁক ফোকর দিয়ে ঢোকার ইচ্ছা আছে। কারণ ক্লায়েন্ট সার্ভিস দিব না আমি, ওই যে আপওয়ার্ক, ফাইবারে এই টাইপের ক্লায়েন্ট সার্ভিস আমার অতটা না। একটা এজেন্সিতে ঢুকে একটা বছর একটু কষ্ট করে, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর এরকম ইচ্ছা আছে, এরকম করে একটা এজেন্সি আসলে কিভাবে চলে, তাদের আসলে সিস্টেম গুলো একটু শিখতে হবে। দেন আমার ফ্রেন্ডলি একটা এজেন্সি আছে, তো ওইটা আসলে ভাবে ইমপ্রুভমেন্ট করতে পারতেছি না, তো আসলে ওদের প্রসেস গুলো শিখে দেন আমরা একটা নিজে একটা এজেন্সি লঞ্চ করবো, এরকম একটা ইচ্ছা আছে আপাতত। আচ্ছা মুস্তাফিজ ভাই কি বলতেছিলেন? বলছি যাদের এক্সিস্টিং প্রোফাইল আছে, যেরকম আমাদের সাথে আমাদের ব্যাচে আপু ফাইবারে কাজ করে, তাদের হবে না। ওনার অ্যাকাউন্ট যদি শো করে তাহলে হবে না। না, নতুন প্রোফাইল এই কোর্সের মধ্যেই চলাকালীন, ধরেন আপনি এই কোর্সের মধ্যে যদি আপনার একটা চ্যানেল যদি ধরেন করলো, মনিটাইজেশন পাইলো, আপনি সেখান থেকে যে আর্ন পারলেন, সেটা আপনি দেখাতে পারেন যে আপনার এই এত তারিখের মধ্যে এটা হয়েছে এবং এই কোর্স চলাকালীন সময় আপনার আর্নিং চলে আসছে, সেটা আপনি দেখাতে পারেন। মানে কোর্স চলাকালীনের মধ্যে সেটা হইতে হবে। তাহলে যদি কেউ এখন ফাইবারে কাজ করে অলরেডি, ধরেন ফর এক্সাম্পল ফাইবারে কাজ করে, সে যদি আপনার এই যে এই নতুন একটা গিগ ক্রিয়েট করে, যেটা নিয়ে জেএমপি নিয়ে যদি গিগ, তাহলে চান্স আছে আমার, হবে না? হ্যাঁ হবে না কেন? বললেন যে একবার নতুন অ্যাকাউন্ট লাগবে ফ্রেশ। হ্যাঁ মানে ফ্রেশ বলতে যে যখন কি ট্রেনিং শুরু হয়েছে সেই মান্থের মধ্যেই আপনার অ্যাকাউন্ট সীমান্তের আর্নিংটা দেখাতে হবে অ্যাকাউন্টে। হ্যাঁ বুঝতে পারছি, সেই মান্থের মধ্যে আর কি, এই 4 মাসের মধ্যে যে কোনো মাসের যে কোনো সময় অ্যাকাউন্ট খোলা হলেই হচ্ছে। কিন্তু মানে এই জুন থেকে আপনার স্টেটমেন্টটা যখন শো করবেন, ব্যাংক থেকে যখন নেবে, জুন জুলাই আগস্টের, লেটস সে আগস্ট পর্যন্ত, তো জুনে আপনার কিছু আর্নিং আসলো, আগস্টে জুলাই আসলো, আগস্টে আসলো, এই 3 মাসের স্টেটমেন্টটা তারা কাউন্ট করতে পারে যে হ্যাঁ সে ঠিক না, মানে সে আর্ন করছে এই ইন্টারিম পিরিয়ডে, এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে সে আর্ন করছে। এইটাই বলতে চাচ্ছেন, রাইট? হ্যাঁ মানে আপনি সোর্স দেখাইতে পারবেন, সেটা প্রুফ। আপনি যদি বাংলাদেশের মানে লিগ্যাল মানে লোকালি জবও করেন, যে হ্যাঁ আমার এখান থেকে শিখে আপনি একটা জায়গায় জব করতেছেন, সেটারও 3 মান্থের লাস্ট 3 মান্থের আপনাকে আপনার যে ট্রানজাকশন, স্যালারি ট্রানজাকশন, ওইটার লাগবে, স্টেটমেন্ট লাগবে। 2% কি বলে এটাকে? জি জি। আমি সাধারণত ম্যাক্সিমাম যে ট্রানজাকশন গুলো হয় সবগুলোই ডিবিবিএল এই করা হয় আর কি। ডাচ বাংলা ব্যাংক না, ডিবিবিএল থেকে করি, আমাকে তো দেয়। হ্যাঁ ডাচ বাংলা তো আরো ভালো। আমার আদার্স অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড চার্টার অ্যাকাউন্ট আছে, আপনার হচ্ছে যে ইস্যু অ্যাকাউন্ট আছে, কিন্তু ওইগুলোতে অ্যাকাউন্ট করছিলাম গুগল অ্যাডসেন্সে, ঝামেলা করছিল আর কি। না, ডাচ বাংলা, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার, এইচএসবিসি, তারপরে ইবিএলও খারাপ না, ভালোই। আচ্ছা, তো আমরা তো অ্যাকাউন্ট করার সময় বলি নাই যে আমি ফ্রিল্যান্স। সবচেয়ে প্রম্পট হবে হচ্ছে ব্যাংক এশিয়া, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার, আর হচ্ছে আপনার ভাই আমি ব্যাংক এশিয়াতেই করেছি। আমার কাছ থেকে সবথেকে প্রবলেম হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক জঘন্য মাল্টিপল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আর কি আমার, তো প্রত্যেকটা অ্যাডসেন্সের জন্য আলাদা আলাদা মনে করেন যে অ্যাকাউন্টই খুলে নিচ্ছি। সেটা পাবেন আপনি।
এবং আপনি হয়তো পান খেয়াল করেন দিয়ে দেয় রাখবেন আপনার তো যখন টাকা দোধারি তলোয়ার। এই আপনি পেমেন্ট করবেন সেখানেও কাটবে, আপনি আনবেন সেখানেও কাটবে। আচ্ছা এখন আপনি একটা এক্সেল শিট বার করছেন? জি করেছি। গুগল শিট, হ্যাঁ ফার্স্ট টাইম যেটা করেন আপনি যে নিচটা বের করছেন সেটা একটা সার্চ করেন, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে নিচের কিওয়ার্ডটা বের করে সার্চ করেন। ভাই কি যে খারাপ অবস্থা, সেই 11টা দিয়ে এর আগের ক্লাসটা শুধুমাত্র 40-45 মিনিট দিয়েছি, তখন কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসেনি। আমার হচ্ছে এই যে পাওয়ার এন্ড হ্যান্ড টুলস কথার কথা, এটা এখানে লিখবো নাকি সার্চ করবো? আচ্ছা সার্চ করব না সার্চ লাগাতে হচ্ছে বেস্ট, রাইট? যেহেতু আপনাদের কাছে প্রিমিয়াম টুল নেই, আপনি জাস্ট ওখান থেকে আপনার কিওয়ার্ড আগে দেন কিছু একটা, বেস্ট পাওয়ার এন্ড হ্যান্ড টুলস। আচ্ছা বেস্ট পারফেক্ট টুলস, হ্যাঁ দেখেন তো কোনটা সাইট র‍্যাঙ্ক করছে। অ্যামাজনের নিচে 2 নম্বরটা কিসে দেখেন তো, প্রপারলি পাওয়ার এন্ড হ্যান্ড টুলস আসলে কাজ করে। যে 2 নম্বর পিন্টারেস্ট আছে, 3 নম্বর কি এটা? 3 নাম্বার হচ্ছে হ্যাঁ পিন্টারেস্ট। 3 নম্বর না 4 নম্বর? 4 নাম্বার অফ পিন্টারেস্ট। কার 4 নম্বর কোথায়? পিন্টারেস্ট। হ্যাঁ 4 নাম্বার অফ পিন্টারেস্ট। হ্যাঁ 5 নাম্বার হচ্ছে বেস্ট পাওয়ার টুলস, এটা হচ্ছে কার বাইবেলস না? পাওয়ার টুলস তো তাই না? আপনি পাওয়ার টুলস নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ পাওয়ার টুলস। ওই লিংকটা নেন, ওই লিংকটা নিয়ে উবার সাজেস্টে যান দেখি। এই লিংকটা যদি উবার সাজেস্ট এখন, হ্যাঁ ওই লিংকটা নেন, উবার সাজেস্ট ওপেন করেন, ফ্রিতেই আর কি যতটুকু করা যায় আর কি। শিওর না উবার সাজেস্ট কয়টা ফ্রিতে দেখায়, যদি লগইন করলে মানে একটু বেশি দেখায় না। উবার সাজেস্ট কোথায় দিব? এইখানে দিব ডোমেনটা। হ্যাঁ ওখানে দেন। ক্রস করে দেন। এগুলো নাকি দেখাচ্ছে কি? দেন সার্চ করেন। না সার্চ করেন, ওগুলো না, ওগুলো ওদের ইয়ে করা। ওরে বাবা এত অর্গানিক কিওয়ার্ড। অর্গানিক কিওয়ার্ডটা সার্চ ক্লিক করেন। কি অবস্থা? ফুয়েল ইনজেকশন ক্লিনার, পজিশন ফ্রি, ফুয়েল ইনজেক্টর ক্লিনার, ক্রচ দেখেন এগুলো তো মাথায় আসছে। নিচে আসেন, নিচে আসেন একটু বড় মানে লং টেল কিওয়ার্ড দেখেন। স্প্রে অন ক্রোম পেইন্ট, টিন্টেড উইন্ডো রিমুভাল। আপনার পাওয়ার টুলস এর রিলেটেড কিওয়ার্ড একটু দেখেন তো একটা। সিরামিক কোটিং, ব্যাটারি টার্মিনালস, ফুয়েল স্টেবিলাইজার। এগুলো ছোট ছোট কিওয়ার্ড। আচ্ছা এখানে কি কিওয়ার্ড ই করে দেয় না, মানে ফিল্টার করে দেয় না, একটু বাড়ানো যায় না ফিল্টার? ওখানে না, ফিল্টারিং নাই। অ্যাড কিওয়ার্ড আছে। না ওটা না। আচ্ছা নিচে যান, ওটা লগ ইন করতে বলবে আবার, গুগল দিয়ে সাইন ইন করতে হবে। আচ্ছা নিচে যান একটু, লং টেল কিওয়ার্ডটা কোথায়? লং টেল কিওয়ার্ড এরকম দেখছি না। মোটর বাইক হেলমেট। আচ্ছা আপনি কি করেন, ওই যে আপনি কি ইয়ে দেন কিওয়ার্ড এভরিওয়্যারে যান, ওটা বাদ দেন, কিওয়ার্ড এভরিওয়্যারে যান, যেটা WMS এভরিওয়্যার সেটাই। ব্যাক এই পাশে ট্যাবে আসেন, এই পাশে, হ্যাঁ ওখানে ট্যাব, হ্যাঁ পাশে দেখেন তো অনেকগুলো কিওয়ার্ড আসছে না, মানে অনেকগুলো নিয়ে আসছে না। এটা আসলে পেইড টুল লাগতো, এটা আসলে ফ্রিতেই হবে না যতদূর সম্ভব। ফ্রিতে হলেও অনেক খোঁজাখুঁজি করতে হবে। যেটা বলছেন এই পাশে এখানে অনেকগুলো দেখাচ্ছে কিনা, এই যে এখানে অনেকগুলো হ্যাঁ কিওয়ার্ড আছে না, যে 20 পাওয়ার টুলস সার্চেস, বেস্ট পাওয়ার টুলস 2020 সার্চেস, বেস্ট সেলিং পাওয়ার টুলস, হ্যাঁ বেস্ট টুল একটা করে কিওয়ার্ড, হ্যাঁ একটা কিওয়ার্ড সার্চ করেন যে কোনো একটা, আমি এটা নিয়ে ক্লিক করেন। পাওয়ার টুলস সার্চ ভলিউম দেখেন, সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম হ্যাঁ 20 পার মান্থ।
সিপিসিউ দেখাচ্ছে 0.34। কোথায় আমি সার্চ করলাম জিরো দেখতেছি নিচে, কি সার্চ করছেন এটা? এই যে বেস্ট পাওয়ার টুলস 2020, তার পাশে কি এগুলো, তার পাশে কি যে বক্সের মধ্যে তার পাশে এগুলো কি? সিপিসি 0 ভলিউম 0 দেখাচ্ছে, এটা হলো এসইউ ওটা না, এসইও ওটা না, ওই যে 0 দেখাচ্ছে। উপরের ইউআরএলটা আপনি দেখেন ভালো করে, উপরের কিওয়ার্ডটা দেখেন ঠিকমতো ই করছেন কিনা। কিওয়ার্ডের বেস্ট পাশে আমি অনেক কিছু পাওয়ার দেখতেছি টুলস, বক্স। তারপরে ওটা, হ্যাঁ ওটা কেটে দেন। বেস্ট হ্যাঁ পাওয়ার হ্যাঁ টুলস 2020। হ্যাঁ, এখন ঠিক আছে। এতক্ষণ তো আসলে ইয়ে ছিল। এখন সার্চ করলাম কত এটার, মান্থলি সার্চ এখনো 20, জিরো। এখনো 0, 20 এটা হচ্ছে না। আচ্ছা, বেস্ট পাওয়ার টুল ব্র্যান্ড 20, এটা কি হয়? না না ওটা না। আচ্ছা আমি একটু, 0। আচ্ছা কারো কাছে কিওয়ার্ড নেই, আপনি একটু কিওয়ার্ড এই করুন তো, আপনি এলএসআই গ্রাফে যান। আমি জাস্ট কিওয়ার্ডটা চাচ্ছি, কিছু কিওয়ার্ড লাগবে যেটা সার্চ ভলিউমটা আমাদের দেখা উচিত, সেইটা অনুযায়ী আমাদের এলএসআই এটা করতে হবে, সরি কিজিআরটা করতে হবে। দিতে যান এখানে হ্যাঁ, বেস্ট পাওয়ার টুল দেন বা বেস্ট হ্যান্ড টুল দেন, হ্যান্ড টুল লিখেন, অথবা শুধু হ্যান্ড টুল লেখেন, তাহলে ওরা সবকিছু বাই করে দেবে। হ্যান্ড স্লো দিচ্ছে। হ্যাঁ টুলস, এই দুটো এসেছে টুলস। হ্যাঁ জেনারেট করেন। সবাই কি আপনার ক্লাসে আছেন? জি ভাই। জি ভাই আছে। আমাদের এখানে কারেন্টের কাজ করতেছে মনে হয়, এই জন্য আসলে প্রতিদিন কারেন্ট বন্ধ, এতক্ষণ তো কারেন্ট অফ থাকে না। এখনো ঝিমাচ্ছে তো দেখতেছি। আপনার নেট স্লো। বাজে অবস্থা। ওয়াইফাই নিয়েও শান্তি নেই। চলে আসছে অনেকগুলো কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, হ্যান্ড টুল রিভিউজ, তারপর হচ্ছে বেস্ট হ্যান্ড টুল ব্র্যান্ড, বেস্ট হ্যান্ড টুলস ফর দ্য মানি, বেস্ট হ্যান্ড টুলস ফর দ্য মানি, বেস্ট হ্যান্ড টুল ব্র্যান্ড, এই একই জিনিস বেস্ট আবার ঘুরাইছে ওরা। মেকানিক টুল ব্র্যান্ড, এটার কম্পিটিশন 96, ভলিউম ভালো 880। বেস্ট টুল ব্র্যান্ড 4400। বেস্ট হ্যান্ড টুল ব্র্যান্ডস 2019, এগুলো তারও নিচে। বেস্ট টুলস মেড ইন ইউএসএ, বেস্ট হ্যান্ড এগুলো তো টুল ব্র্যান্ড। না, হ্যাঁ ওগুলো তো ওইরকম টাইপের না, মানে ওই টুলস গুলো নিয়ে লেখা নেই কেন জানি। আপনি যে কিছু কিওয়ার্ড বের করলেন, আপনার ওই শীটটা বের করেন তো, আপনি যেখানে কিওয়ার্ড গুলো বের করছেন, রিসার্চ করছেন না, সেটা কই, সেই শীটটা কই? ও, ওটা তো আমি ইসে লিখছি ভাইয়া। না, এটা লিখি নাই, এটা লিখি নাই, এটা টুলসে এটা লিখি নাই। আমি লিখছিলাম টু কার আর ওয়াইন অ্যাক্সেসরিজ, টুলসেরটা কেবল শুরু করছিলাম, তো তখন আর ইন্টারনেটের প্রবলেমের কারণে আমরা এখন এইখানে আছে। এই যে WMS এভরিওয়ারে দেখাচ্ছে বেস্ট পাওয়ার টুলস। ঠিক আছে, নিব কম্বো কিট, বেস্ট পাওয়ার টুল কম্বো কিট 2019 এর জায়গায় 20 দিয়ে দিই। 20 লিখতে হবে না, জাস্ট 90 কিট কোন রাখেন, সালটা কেটে দেন। এগুলো সার্চ ভলিউম আছে কিনা কেটে দেন। আচ্ছা সার্চ ভলিউম আছে 160 260। তো আপনাদের যেটা করতে হবে, আপনি এই কিওয়ার্ডটা নেন, নিলাম, কপি করেন, নিলাম। হ্যাঁ এখন এলএসআই এক্সেল শিটে আসেন। হ্যাঁ এক্সেল শিটে আসেন। হ্যাঁ প্রথম বক্সে আগে লিখেন কিওয়ার্ড, উপরে ওই যে উপরে মেনু এতে লিখেন কিওয়ার্ড। এখানে কোডটাতে সবার এক নম্বর A1 লেখেন কিওয়ার্ডস, মানে এটা হচ্ছে ফর্মুলাটা কিওয়ার্ডস। বড় করে দেন ঘরটা, এটা একটু বড় করে দেন। হ্যাঁ এরপরে লেখেন হচ্ছে অল ইন টাইটেল, 2 নম্বর বিতে লেখেন হচ্ছে অল ইন টাইটেল, A double L একসাথে অল IN ইন টাইটেল একসাথে।
আচ্ছা, অল ইন টাইটেল একসাথে থাকবে। আচ্ছা, তারপর এরপর হচ্ছে লেখেন সার্চ ভলিউম, 3 নম্বর সিতে লেখেন হচ্ছে সার্চ ভলিউম। আপনাদের আমি ফর্মুলা শিখাচ্ছি কারণ এখানে খোঁজা খুব টাফ হবে এই ফ্রিতেই, আর পেইডে ফ্রিতেও খোঁজা যাবে, কিন্তু ওই যে বললাম অনেক টাইম দিতে হবে কেজিআর বার করতে, আমি জাস্ট ফর্মুলাতে বোঝাচ্ছি। এরপর বুঝতে পারছি। ডিতে লেখেন হচ্ছে কেজিআর লেখেন, কেজিআর। কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও, তাই তো? এবার কেজিএফ ভাইবেন না, মুভি আসতেছে। আচ্ছা, অল ইন টাইটেল। আচ্ছা, এখন হচ্ছে ওইটার এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত পাইছেন সেটা লিখেন পাশে। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত পাইছেন 64 সব। হ্যাঁ 260। হ্যাঁ, লিখেন সেটা। আচ্ছা, এখন আবার গুগল ইতে যান, আরেকটা ট্যাব খোলেন, নতুন একটা ট্যাব খোলেন। হ্যাঁ, লিখেন হচ্ছে অল ইন টাইটেল, ছোট হাতে লেখেন সব, অল ইন টাইটেল একসাথে, অল ALL অল ইন একসাথে, TITL। হ্যাঁ, টাইটেল কোলন। চলে আসছে। অল ইন টাইটেল কো এটা? না না না, ওইটা না, অল ইন টাইটেল ক্লোন দেন, ক্লোন। কলম দিলাম। হ্যাঁ, এখন আপনি কিওয়ার্ডটা পেস্ট করেন, আবার কপি তো করাই আছে, পেস্ট করেন। কোলন দিছেন? আমার এখান থেকে মোবাইলে আমি কোলন দেখতে পাচ্ছি না। ক্লোন দেন একটা। হ্যাঁ, ওইটা ক্লোন ছিল, আমি শিওর দেখতেছি না এখান থেকে। অল ইন টাইটেল কোলন আছে তো? আচ্ছা, ঠিক আছে, সবাই দেখতেছেন? জি ভাইয়া। আচ্ছা, সার্চ করেন। সার্চ করেছি। নিচে কয়টা আছে দেখেন তো, অ্যাবাউট কয়টা রেজাল্ট আছে? 385 নিচে, একদম নিচে, ওয়ালের নিচে। 389। হ্যাঁ, ওটা লিখেন, এখানে লেখেন শীটে। ওটা কপি করতে হবে না, জাস্ট লিখেন, সংখ্যাটা লিখেন জাস্ট। হ্যাঁ, অল ইন টাইটেলের সংখ্যাটা ওখানে লিখেন। হ্যাঁ, 389। এখন এটা একটু ফর্মুলা করতে হবে, যে কেজিআর এ বাটনে ক্লিক করেন। ওখানে না, শীটে যান, শীটে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওখানে। আচ্ছা, ওই যে উপরে দেখেন এফএক্স লেখা আছে না, ওই যে ফাংশন, একটু উপরের দিকে খেয়াল করেন। ওইটা না, এই যে নিচে নিচে ওই যে এর উপরে দেখেন, এর উপরের বারটাতে যেটাতে লিখছেন, হ্যাঁ, এখানে ফাংশন না, ওখানে ক্লিক করেন। পেইন ফরম্যাট। নিচে 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 এফএক্স লেখা আছে, ওই যে ফাংশন। হ্যাঁ, ওখানে পাশে ক্লিক করেন, পাশে। ওইটার পাশে। হ্যাঁ, এর উপর ক্লিক করেন। হ্যাঁ, সুফিয়ান ভাইয়ের কারেন্ট চলে গেছে, ও বলতেছে যে অন্য কাউকে। হ্যাঁ, হ্যাঁ, এর উপরে এখানে। আচ্ছা, অন্য কেউ যদি, হ্যাঁ, কেটে দেন। অন্য, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, হয়েছে। এখন দেখেন যে B1 B কি লিখছেন, B 1 2 3 B3, আপনার 3 নাম্বার লিখছেন না আপনি? 300 মানটা, ভ্যালুটা মাইনাস B3 সি। না না, ইদেন ডিভাইডেড, ওই যে হ্যাশট্যাগটা, এটা হচ্ছে C3। ও তার সামনে একটা ইকুয়াল দেন, একদম সামনে একটা ইকুয়াল দেন, ফর ক্যালকুলেশন ফর্মুলা এখানে। হ্যাঁ, ইকুয়াল হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি ভুল করছেন? কত আসলো এখানে? না, এটা কেজিআর এ যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা যাবে, কেটে দেন। কত আসছে? 1.49। আচ্ছা, 1.49 হয়েছে। এইটা হচ্ছে আমি কি করছি, অল ইন টাইটেলের সাথে সার্চ ভলিউমটা ভাগ করছি, ঠিক আছে? যেটা করার পর 1.49 সামথিং আসছে। আর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও হচ্ছে মান হচ্ছে 0.25। একটু কেজিআর ওখানে ব্র্যাকেট দিয়ে লেখেন তো উপরে, ফার্স্ট ব্র্যাকেট দেন উপরে, না ওই যে ওখানে ডি নাম্বার ওখানে যেখানে, হ্যাঁ, লেখেন 0.25। হ্যাঁ, যদি এরকম আপনার কোনো কিওয়ার্ডের অল ইন টাইটেল এবং সার্চ ভলিউম ভাগ করে 0.25 আসে রেজাল্ট, বা এর থেকে নিচে আসে, এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার গোল্ডেন রেশিও। ফর এক্সাম্পল, আমি একটা নিচে, আপনি একটা মান লেখেন 0.25 এর নিচে, হ্যাঁ 25 আর নিচে আসে। আমি একটু বলি, ধরেন আপনি অন্যটা যে কোনো একটা কিওয়ার্ড এই করেন, হ্যাঁ, বিলো 0.25। হ্যাঁ, আপনি ফর এক্সাম্পল, আপনি এমনি একটা কিওয়ার্ড ধরেন, লেখেন বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার, বোঝানোর জন্য জাস্ট বেস্ট, হ্যাঁ, একটা করে ফাঁকা দিচ্ছেন। আচ্ছা, সমস্যা নেই, বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার। ওকে, ধরেন এটা অল ইন টাইটেলে 40 আসছে, 40 দেন, শুধু 40। হ্যাঁ, আর সার্চ ভলিউম হচ্ছে 250 মনে করেন। আচ্ছা,
এটা ওইটা নিচে এটা টান দেন, ফর্মুলাটা টান দেন উপর থেকে, ওইটা না, হ্যাঁ ওইটা টান দেন নিচে। হ্যাঁ, এই যে কত আসছে 0.16 দ্যাট ইজ বেটার। হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম যদি কোনো রেজাল্ট পান আপনি 0.16 বা এক কথা 0.25 এর মধ্যেই, বিলো 0.25 যদি পান, এইটা হচ্ছে আপনার কেজিআর কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি কন্টেন্ট যদি ঠিকঠাক মতো জাস্ট লিখেন অন পেজ দিয়ে, আপনি বিলো 1 মান্থ আপনি র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তবে এইটা হয়তো সারাদিন আপনাকে 5টা-6টাও কিওয়ার্ড বার করা খুব টাফ হয়ে যাবে আপনার নিশ অনুযায়ী, কারণ অলরেডি এটা নিয়ে অনেক বেশি কাজ করে তো মানুষ। তো বর্তমানে এটা অনেক মানে আগে থেকে এইটা চালু করছে, তো এখন আর কেজিআর পাওয়া খুব টাফ। ঠিক আছে, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন আমি বুঝতে পারছি আমি কি করছি? হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলছি আর কি। অল ইন টাইটেলটা কিভাবে সার্চ করলাম, আমি যে অল ইন টাইটেলটা বুঝি নাই। অল ইন আচ্ছা টাইটেলটা বুঝি। অল ইন, আচ্ছা ভাই অল ইন টাইটেল ট্যাবটাতে একটু জানতো, ওই যে উপরে গুগলে, এখানে না গুগলের ট্যাবটাতে যান। হ্যাঁ আচ্ছা, অল ইন টাইটেলটা হচ্ছে আমি যে এক্সাক্ট কিওয়ার্ডটা, এটা একটা অ্যাডভান্স সার্চ সিস্টেম আর কি। আমি যে কিওয়ার্ডটা ওখানে দিছি যে বেস্ট পাওয়ার হ্যান্ড, বেস্ট পাওয়ার টুলস কম্বো কিট, হ্যাঁ এই কিওয়ার্ডটা এক্স্যাক্টলি কারা কারা মানে কতজন লোক তাদের টাইটেলে বসাইছে, এই যে নিচে দেখেন টাইটেল, একটু দেখেন নিচে সার্চ টাইটেল, হ্যাঁ দেখেন যে বেস্ট পাওয়ার টুল কম্বো কিট, নিচে যান 2 নম্বর রেজাল্ট একটু যান, প্রত্যেকে তাদের টাইটেলে এটা ইউজ করছে কোনো না কোনো জায়গায়। নিচে আসেন, নিচে রেজাল্ট একটু দেখি, এখন কি বুঝতে পারছেন আপনি? দেখেন দেখেন যে বেস্ট কম্বো, এই সবগুলোতে আছে দেখেন, বেস্ট পাওয়ার টুল কম্বো কিট, বেস্ট কম্বো টিল, হ্যাঁ মাঝখানে থাকলে ওরা গুগল এটাকে কিওয়ার্ড হিসেবে ধরে নিছে। তার মানে 385 সবাই মোটামুটি ইউজ করছে। হ্যাঁ ওই 385 জন যে রেজাল্ট আছে, এই 385 জনের কোনো না কোনো ভাবে তাদের কিওয়ার্ডে এই 389 জন। আচ্ছা আপনি অন্য একটা কিওয়ার্ডে যান, একটু 2বার প্র্যাকটিস করেন, তাহলে সবাই ক্লিয়ার হবে। আর আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন, এখন আপনি নিজে নিজেই করেন। আপনি অন্য একটা ইতে যান, সার্চ ভলিউম দেখে আপনি কি করেন, সবাই একটু আরেকবার খেয়াল করেন। এত বড় না ভাই, বলি কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম 250 এর উপরে হলেই হবে না, মানে ক্রাইটেরিয়া হচ্ছে 250 এর মধ্যে সার্চ ভলিউম থাকতে হবে। এটা আমি টুল এটা টুল ব্র্যান্ড নাকি সার্চ ভলিউম কত এটা না, আগে নরমালি আগে সার্চ করেন, অল ইন টাইটেল দিন না, আগে নরমালি কিওয়ার্ডটা সার্চ করে সার্চ ভলিউমটা দেখেন আগে একবার, ওখান থেকে না, আপনি গুগলেই সার্চ করেন। আচ্ছা হ্যাঁ এখানে সার্চ করেন, নিচে সাজেস্টেড কিওয়ার্ড থেকে অন্য একটা কিওয়ার্ডে দেন, ব্র্যান্ড, এ তো অনেক বেশি হবে ভাই। দেখেন 250 এর উপরে যদি সার্চ ভলিউম থাকে সেইটা কেজিআর হবে না, আমি আগেই বলে রাখছি। এটা কত? এটা অনেক বেশি, 5300। আচ্ছা কেজিআর এর ব্যাপারে একটু বলি, কেজিআর কিওয়ার্ডের সুবিধা হচ্ছে এটা 250 এর উপরে সার্চ ভলিউম হবে না, 250 এর উপরে সার্চ ভলিউম গেলে সেটা কেজিআর মানে ক্যালকুলেশনে কেজিআর এর মধ্যে পড়বে না। আর সুবিধা হচ্ছে এইটাতে র্যাঙ্ক করা খুবই ইজি, রাতারাতি র্যাঙ্ক করা পসিবল, মানে উইথ 1 মান্থ অর এর মধ্যে আপনার কন্টেন্ট অন পেজ ঠিক পাওয়ার টুলস আপনি পাবেন না ভাই, আরো ন্যারো নিচে যেতে হবে, মানে আরো অন্য স্পেসিফিক ভাবে করতে হবে। বেস্ট হ্যান্ড টুলস, হ্যান্ড টুলস তো সার্চ করছিলাম, এটা তো আরো বেশি হবে 880। এর যে নিচে কি দেখেন, যে নিচে কি সাজেস্ট করছে, এই যে উবার সাজেস্ট থেকে সাজেস্ট করতেছে আপনাকে, দেখেন পাশে উপরে বেস্ট মেকানিক টুল ব্র্যান্ড, বেস্ট ব্র্যান্ড টুলস, আপনি যে উবার সাজেস্টের বেস্ট হ্যান্ড টুল, আচ্ছা বেস্ট হ্যান্ড টুলস ফর গার্ডেনিং, এটা হ্যাঁ এটা করেন 170 আছে, হ্যাঁ এটা ক্লিক করেন 170। ওকে, এখন এটা অল ইন টাইটেল নিয়ে যান, অল ইন টাইটেল নিয়ে যান, সার্চ করেন অল ইন টাইটেল লিখে সবাই কোলন লিখবেন, কোলন লিখে তারপর এখানে হ্যাঁ তাহলে স্পেস দিন। আপনি কি স্পেস দিবেন নাকি অল ইন টাইটেলের পর? না স্পেস, অল ইন টাইটেল একসাথেই লিখছি, অল ইন টাইটেল কোলন তারপরে কোনো স্পেস ছাড়াই লিখতে হবে, এটাই হচ্ছে প্রসেস। কতটা রেজাল্ট আছে দেখেন তো? 284। তা হবে না, 284 তা হবে না, না এটা রেজাল্টটা মোটামুটি 40 50 60 70 এর মধ্যে থাকতে হবে। ও আচ্ছা 25 কে ভাগ, মানে একটা জিনিসকে 25 দ্বারা ভাগ করলে মানে কত আসতে পারে নরমালি?
আমি যদি তখন কি করলাম, তখন 45 কে আমি যদি এটা নিই বেস্ট গার্ডেনিং টুলস ফর সিনিয়র্স, লেটস চেক। ওটা সার্চ ভলিউম কত? অনলি 20 দেখলাম কেন জানি। সার্চ ভলিউম 50। আচ্ছা, এখন এটা অল ইন টাইটেল নিয়ে যান। প্রসেসটা বুঝতে পারছেন সবাই? জি, প্রসেস বুঝতে পেরেছি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রসেস। বুঝতে পেরেছি। এইখানে কম হতে হবে, এটা 250 নিচে থাকতে হবে, আর ওইখানে ওইটা সার্চ ভলিউম 40 নিচে থাকতে হবে, থাকতে হবে, আর ওইটা 50 60 এরকম থাকতে হবে। কত বললেন? সার্চ ভলিউম কততে থাকতে হবে? মানে 250 এর মধ্যেই থাকতে হবে, মানে ম্যাক্সিমাম হচ্ছে 250, মানে 250 নিচে থাকলেই হচ্ছে, বা উপরে 250 এর মধ্যে আর কি থাকতে হবে সার্চ ভলিউমটা। আর অল ইন টাইটেল, হ্যাঁ, আর এখানে লিখলাম কত? না, ওটা তো বিলো 0.25 কেজি, আর হচ্ছে বিলো। ওখানে লেখেন তো, ব্র্যাকেট দিয়ে লেখেন ম্যাক্সিমাম 250। এই কোথায় সার্চ ভলিউম? সার্চ ভলিউম 250। হ্যাঁ, ম্যাক্সিমাম ম্যাক্স 250। হ্যাঁ, এখানে যে অল ইন টাইটেলে যে নাম্বারগুলো লেখা, এটা কি এই নাম্বারটা কিসের? অল ইন টাইটেলে নাম এখানে লিখতে হবে না, এখানে লিখতে হবে না ভাই। অল ইন টাইটেল কি? অল ইন টাইটেলটা এইভাবে সার্চ করতে হবে। আচ্ছা, ওকে। অল ইন বিকে টাইটেল কয়টা রেজাল্ট পেলাম সেটা। আচ্ছা, আরেকটা দেখেন তো বিতে বুকে, আপনি প্রসেস এইটা দেখেন। ওই যে আমরা যে কিওয়ার্ডটা দেখলাম, ওটা এই যে রামি ম্যাম মাত্র যেটা দিল, এটা হচ্ছে সার্চ ভলিউম কত? 50। এটা এখন অল ইন টাইটেলে দেখেন কত হয়। জি, প্রথমে একটা আমার কিওয়ার্ড টাইটেল নিতে হবে। আমি একটু বলি আমার বোঝার সাপেক্ষে এবং সবার জন্য। প্রথমে আমরা একটা নিশের টাইটেলের কিওয়ার্ডটা নিব। কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে দিলাম, যেমন বেস্ট গার্ডেনিং টুলস ফর সিনিয়র্স। আমরা এখানে যে দেখবো যে এটার সার্চ ভলিউম কত। এটার সার্চ ভলিউম দেখা যাচ্ছে যে 50। তাহলে আমার যে প্রাথমিক ক্রাইটেরিয়া 250 নিচে থাকতে হবে, এটা আমার সেই ক্রাইটেরিয়াটা মিট করেছে। এই ক্রাইটেরিয়াটা মিট করার পরে দেন আমি এটা চলে যাব হচ্ছে অল ইন টাইটেল। আর একটা গুগল ট্যাব খুলে সেখানে আমি অল ইন টাইটেল কোলন লিখে বেস্ট গার্ডেনিং টুলস ফর সিনিয়র্স এটা আমি দিব। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে অ্যাবাউট 382। এটাও হবে না, তার মানে পসিবল না। পসিবল না। কারণ কি, আমার এখানে থাকতে হবে হচ্ছে কত বললেন ভাইয়া? না, এটা থাকতে হবে কোনো কিছু নাই, মানে আপনি আপনাকে বুঝতে হবে এটা ভাগ করলে হবে না 25 দিয়ে 0.25 দিয়ে, তাই তো? হ্যাঁ, মানে 25 হবে না, মানে রেজাল্ট আসবে না, বেশি আসবে, রেজাল্ট আসবে না। তাহলে আমাকে সেই ধরনের টুল নিয়ে কাজ করতে হবে। এটা যে পেইড টুল, একটা কম্পিটিটরের সব কিওয়ার্ডগুলো বের করে আমি ফিল্টার করে নিই। প্রথমে কিওয়ার্ড ডিফিকাল্টি একদম 0 to 2 বা 3 করি। করার পর কি করি, ওই সার্চ ভলিউমটা ম্যাক্সিমাম 200, মানে 250 করি, মানে 250 এর মধ্যে যে টুকরো আছে সেগুলো ফিল্টার করে দেখাই। আর দেন আরেকটা সুবিধা আছে, ওখানে হচ্ছে ধরেন ওই কিওয়ার্ডগুলোর মধ্যে বেস্ট কোনটা আছে আমি বেস্টটা ফিল্টার করি। মানে এটা হচ্ছে পেইড টুলে সবকিছু ফিল্টার করে খুব ইজিলি। এই ওয়ার্ডটা দেখি, অ্যাডাপটিভ গার্ডেনিং টুলস। বললাম না একটু কষ্ট হবে, মানে বের হওয়া যায়। আচ্ছা, 0.25 বলেই যে আপনি নেবেন তা না, আপনি যদি 0. মানে অনের নিচে 0. যদি 140 তারপর আপনি নিতে পারেন। এই অ্যাডাপটিভ গার্ডেনিং টুলস এটা 140, এটা আমি অল ইন খুলে নিয়ে যাই। দেখি না, 508 ভিউজ। তাহলে সেই জন্যই হচ্ছে ওই এটার নাম গোল্ডেন, এবং সেই জন্য এটার নাম গোল্ডেন কিওয়ার্ড রেশিও। গোল্ডেন এমনি বলছে না, কন্টেন্ট তো দাম আছে ভাই। হ্যাঁ, রেশিওটা তো হইতে হবে অ্যাকুরেট। আচ্ছা, যাই হোক, প্রসেসটা বুঝলাম। তাহলে কি বললেন আপনি ওখানে একটা কথা বললেন যে 25 হলেই নিব না, কেন? না, বললাম যে 0.25 তো একদম, মানে এটা তো একদম গোল্ডেন ক্যাপিটেশন মিনিমাম একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, মান। হ্যাঁ, এইটা হলে তো একদম খুবই ভালো, মানে এটাই আসলে একুরেট মান কিওয়ার্ড রেশিও। বাট তারপর আপনি যদি কোনোভাবে 0.4 পান, মানে 4 সামথিং, 0.5 সামথিং, তারপরেও সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, কারণ ওইটাতে এখনো ওই পরিমাণ কম্পিটিটর নেই। মানে 0.25 এর যদি আশেপাশেও থাকে, একটু বেশিও হয়, তারপরেও আপনি সেটা নিয়ে কাজ করবেন, সেটা বললাম খুঁজে পান এরকম। আপনি বাট ক্যান বি কনসিডার্ড अराउंड 40 পর্যন্ত কনসিডার করতে পারি নাকি? হ্যাঁ, কনসিডার করতে পারেন, কারণ ওই তো বললাম একটা টাইটেল নিয়ে অনলি 40 জন 50 জন কাজ করলে শুধুমাত্র আপনি ওই রেজাল্টটা পাবেন, মানে 0.25। তো এত কম এখন মানে বর্তমান সময় পাওয়া খুব টাফ।
দ্যাটস ওয়াই একটু তার কাছাকাছি যদি থাকে, একটু বেশি থাকে, তাহলে একটু সমস্যা ভাইয়া নেই, সেটা আপনি ক্লায়েন্ট একটু ফোন দিয়েছে, একটু রিসিভ করে আবার ব্যাক করছি। সমস্যা নেই। কারা কারা বুঝতে পারেন একটু বলেন তো আমাকে। ভাই আমাকে সংক্ষেপে একটু আরেকবার বলে নাই। আমিও বুঝি নাই কোনটার সাথে কোনটা রিলেটেড হবে, এমনি বুঝছি যে কত থাকতে হবে, এটা বুঝি নাই। খাওয়াটা শেষ করেন, না খাইলে তো আপনি যা বুঝাচ্ছি সব খাচ্ছেন। ভাই কি করবো, আপনাদের জন্য লাঞ্চ বন্ধ করে আমার ক্লাস করতে হয়। আম্মু কেন খাওয়াই দিতে। আপনি এখন তো আপনাদের হচ্ছে মানে বাসায় আছেন, এখন কেন এরকম হবে? এমন তো না যে আপনি ভার্সিটি থেকে এসেই টাইম পান নিয়ে ক্লাসে বসে গেছেন। আমি তো সারাদিন তো বাসায় ক্লাস থাকেন। নাই, সুন্দর করে নামাজ টামাজ পড়ে আমি রিল্যাক্সে শুয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি একটু বলি, মানে তর্জমা করি ব্যাপারটা, সবাই একটু ভালো করে দেখেন আরেকবার। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা করবেন, আপনি আপনার ওই কিওয়ার্ড রিসার্চ তো আপনাদের টুল লাগবে, আমি বলছি, কারণ না হলে আপনি ফ্রিতেই বেশি আগাইতে পারবেন না। দ্যাটস ওই টুলটা আসলে ম্যান্ডেটরি বলছি আমি। আচ্ছা, তো যেটা করতে হবে, আপনাকে কিওয়ার্ড আগে নিতে হবে। ধরেন আপনার কাছে 50টা কিওয়ার্ড আপনার আছে এই ইন্ডাস্ট্রিতে, মানে আপনি যে নিশটা চুজ করছেন সেটার উপর যে অনেকগুলো কিওয়ার্ড আছে সেগুলো বের করছেন। ওই কিওয়ার্ড গুলো বের করে কিওয়ার্ডের পাশে সার্চ ভলিউমটা থাকবে বা আপনার ওইটা সার্চ ভলিউম কত, সেই সার্চ ভলিউমটা এবং ওই কিওয়ার্ডটা অল ইন টাইটেল, মানে গুগলে যেমন আপনি নরমালি কিওয়ার্ডটা সার্চ করেন, এরকম অল ইন টাইটেল এই কথাটা লিখে কলম দিয়ে ওই কিওয়ার্ডটা পেস্ট করে দেবেন ওখানে, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচে খেয়াল করবেন, একদম নিচেই লেখা আছে অ্যাবাউট এতটা রেজাল্ট। ওই যে একটু যেমন রাহিম ভাই দেখালো যে 350টা বা এই সামথিং রেজাল্ট আসতেছে, ওইটা ওইটার সাথে ভাগ করবেন হচ্ছে সার্চ ভলিউম, মানে ওই মানটা কত, অল ইন টাইটেলের যে রেজাল্ট আসতেছে সেটা কত সংখ্যাটা, আর আপনার যে কিওয়ার্ডটা আপনি অল ইন টাইটেলের সাথে বসাইলেন সেটার মেইন সার্চ ভলিউম কত। ওই অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম ভাগ করলেই যদি ভাগফলটা 0.25 বা এর আশেপাশে থাকে, তাহলে সেই কিওয়ার্ডটাকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর কিওয়ার্ড বলা হয়। এখন কি ক্লিয়ার আপনাদের? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। আমি আবার প্র্যাকটিক্যালি দেখাই দিব। আমি কারেন্ট আসতেছে না, আসলে আমি খুব বিপদের মধ্যে আছি 2 দিন থেকে, 2 দিন না 3-4 দিন থেকে প্রবলেম করতেছে আমার, সারাদিন কারেন্ট অফ করে রাখছে। সুফিয়ান ভাই আপনি আবার রেকর্ড কারেন্ট, করতেছেন? ভাইয়ার নাকি রেকর্ডের প্রবলেম হচ্ছিল। এখন হ্যাঁ পরে ভাই একটু কইরেন, নাহলে এই জিনিসটা টপিকসটা যারা পাইতেছেন, মানে ক্লাস করতেছেন না, তারা পাবে না। আচ্ছা সমস্যা নেই। অল ইন টাইটেলের সংখ্যাটা কত হতে হবে ম্যাক্স? অল ইন টাইটেল ম্যাক্স তো না, মানে ধরেন আপনার কাছে আমি ভাগ করতে বললাম যে ভাই 50কে 250 দ্বারা ভাগ করেন, তাহলে ঠিক, তাহলে আপনার ওইরকম একটা মান 0 পয়েন্টের নিচে মান আসবে। মানে আপনি নিজেই মাথায় তো আপনার এতটুকু থাকে যে এটা ভাগ করলে 0 পয়েন্টের নিচে মান আসে কিনা। যদি মনে হয় যে 0 পয়েন্টের নিচে মান আসবে এটার সাথে এটা ভাগ করে, মানে অল ইন টাইটেলের মান যেটা সেটার সাথে ভাগ করবেন কোনটা, সার্চ ভলিউম। তো ওইটা জাস্ট ওই ফর্মুলাটা আমি বলেই দিলাম, ওইভাবে ফর্মুলা করতে পারেন, অথবা নিজে নিজে ক্যালকুলেটারেও কি করতে পারেন। তো ক্যালকুলেটার লাগবে না, ওই মানগুলো বসাই দেবেন, একটা ফর্মুলা বসাবেন, তারপর নিচে টান দেবেন, তারপর সবগুলো বের আসবে মানে কোনটা কত মান। এটা ম্যাক্সিমাম করে মান নিই, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে 40, 50, 60, 70, 80 এর মধ্যে যদি আপনার অল ইন টাইটেলের মানটা হয় তাহলে কেজিআর এর সাথে মিলে যায়। 60 মেবি 60 পর্যন্ত হয়। আচ্ছা 60 দিয়ে আপনারা 250 কে ভাগ করেন দেখি কত আসে রেজাল্ট। আমি দেখি তাহলে ভাই অল ইন টাইটেলের যদি সার্চ ভলিউমের ভাগ দিয়ে যেটা বইটা হচ্ছে কেজিআর 0.24 ভাইয়া। 0.24, হ্যাঁ, তাহলে এটা আপনার গোল্ডেন রেশিওর মধ্যে পড়তেছে। দেখেন আমি 0.25 পর্যন্ত বলছি, তো আমি বলছি যে 0.25 যদি না পান, তারও তো একটু যদি বেশিও পান তারপর সমস্যা নেই। তাহলে আমি একটু কত বলছিলাম, 80 দিয়েই করি, 80 ভাগ 250, হ্যাঁ এটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা যদি 0.32 হয় বা 0.3 বা 0.4 পর্যন্ত আপনি কনসিডার করতে পারেন, মানে কিওয়ার্ড গোল্ডেন রেশিওর মান হচ্ছে 0.25, তবে যদি 25 এর নিচে যদি কাছাকাছিও আসে, যেমন 2.7 হচ্ছে 2.8 বা 3 পয়েন্ট সামথিং, তারপরেও আপনি 0.3 সামথিং যদি হয় তারপর আপনি সেটা নিতে পারেন, কারণ এটা সার্চ ভলিউম বা কম্পিটিশন অনেক কম। আর 0.25 পেলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই, চোখ বন্ধ করে এটা নিয়ে কাজ করবেন। ভাই এটাই তো এটার জন্য আপনাদেরকে অল ইন টাইটেল বলেন। সার্চ ভলিউম দিলে হচ্ছে কেজিআর বের হবে, তাই না? হ্যাঁ কেজিআর বের হবে, মানে যে কিওয়ার্ডের কেজিআর মানটা 0.25 এর কাছাকাছি হবে বা এর মধ্যে হবে বা বিলো এটা থেকে হবে, সেই কিওয়ার্ডটা আপনি নিঃসন্দেহে লো কম্পিটিশন হিসেবে ধরে নিতে পারেন এবং এটা নিয়ে আপনি কাজ করবেন। সোহাগ ভাই এই ছবি দিলে আপনাকে যে কেউ ভয় পাবে ভাই, আপনার একটু সুন্দর ছবি দেন, মানে একটু যাতে মনে হয় যে না
একদম আছে, এই ছবি দেখলে আমি তো যে কোনো সময় ভয় পেয়ে যাই ক্লাসের মধ্যে কে ঢুকছে, রকস্টার। নরমাল কি গুগলে তো সানগ্লাসের ছবি দেওয়া যায় না? হ্যাঁ, কোনো জায়গায় আসলে সানগ্লাস পরে ছবি দেওয়া যায় না, এটা অ্যালাউ নেই, ঠিক আছে? আমি তো অলরেডি অনেক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। না, আমরা আপনার জন্যই বলতেছি, আপনি যদি কমফর্ট হন তাহলে ঠিক আছে। নরমালি কোনো প্রোফাইল পিকচারে সানগ্লাস পরে দেওয়া ঠিক না, আপনার ছবিটাই এই করাই ভালো। আচ্ছা, আর কারো একটু কোশ্চেন আছে কিনা একটু বলেন দেখি। থিওরিক্যালি আমি ক্লাস টোটালি বলে দিচ্ছি, মানে কিওয়ার্ড আপনি কিভাবে নেবেন। আচ্ছা, যদি আজকে বিদ্যুতের কোনো প্রবলেম এরকম থাকে লাস্ট পর্যন্ত, তা আমি যেটা করব, আমি এই যা বলতেছি সেটা নিয়ে আমি বাসায় গিয়ে রাতে একটা ভিডিও রেকর্ড করব, করে আমি ধরে হলো এটা আপলোড করে আপনাদের কাছে দিয়ে দেবো, সমস্যা নেই। যেহেতু আমি দেখাইতে পারতেছি না এখন বিদ্যুতের প্রবলেম, একদম সকাল 11:30 12টার দিকে। জি ভাইয়া, এটা অনেক সুন্দর হবে, প্রয়োজন হলে বারবার দেখে বুঝে নিলাম। হ্যাঁ যদি, হ্যাঁ আচ্ছা, যদি আবার কালকে তো ক্লাস আছেই, সমস্যা নেই, আমি তারপর ট্রাই করব। মানে আমি এটা বলছি, যদি কেউ না আসেন সেই ক্ষেত্রে আমি হ্যালো, কালকে তো আপনাদের ক্লাস আছেই। ও আমি ভাবছিলাম পরশু দিন, আমি বলছি ঈদের আগে যদি বন্ধ হইতো আমি তাহলে করে দিতাম, মানে একটা ভিডিও রেকর্ড করে দিতাম, সেটা বসে বসে আপনার বাসায় বসে অবশ্যই নিচটা এবং কিওয়ার্ডটা ফাইনাল করে ঈদের পরে ক্লাসে জয়েন করবেন সবাই, ঠিক আছে? অবশ্যই নিচটা এবং কিওয়ার্ডটা ফাইনাল করতে হবে, এবং তার জন্য আপনাদের কি করতে হবে আপনারা জানেন। আর যদি কেউ টুল কিনতে চান, আমি টুল কেনার সোর্সটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মোয়া টুল। কেউ একজন স্ক্রিনে আসেন তো, কেউ হচ্ছেন কিভাবে কিনবেন আমি বলে দিচ্ছি। অনেকের পরিচিত, অনেকের ক্ষেত্রে পরিচিত যে ইয়েছে, আপনার $6 নেবে মান্থলি, আপনি পেমেন্ট করে দিতে পারেন, করে কিনতে পারেন। আমি সোর্সটা বলে দিচ্ছি। আচ্ছা সুফিয়ান ভাই আসেন, একটা নতুন ট্যাব খোলেন, লিখেন যে MAU হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ, আপনার সার্চ করা আছে, আপনি সার্চ করছিলেন তো। আচ্ছা, এই সাইটটা, এখানে হচ্ছে মজ কিনতে পাওয়া যায়, স্পুফু, ম্যাজেস্টিক, এই সবগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার টুল। অ্যালেক্সা, ক্যানভা সবই আছে। নিচে আসেন, একদম নিচে স্ক্রল করেন। হ্যাঁ, ওই যে একটা চ্যাটবট আছে দেখেন, একটা মেসেঞ্জার আছে দেখেন, ক্লিক করেন। হ্যাঁ, চ্যাটবটে ক্লিক করলে এখানে সরাসরি মানে কোনো অটোমেশন করেনি, এখানে রিয়েল মানুষই রিপ্লাই দেবে। আপনি হাই দিয়ে বলুন যে আপনি আই ওয়ান্ট টু বাই এ স্টেপস টুল, তো তখন বলবে ঠিক আছে, তখন একটা বলবে যে ঠিক আছে তুমি $6 মান্থলি, এবং তুমি একটা পেপালের একটা মেইল দেবে যে এটাতে পে করো $6। তো ওই মেইলটা নিয়ে আপনি যে কারো কাছ থেকে পেপালে পেইড করে নিতে পারেন, $6 পেইড করে নিয়ে যে পে করবে তার কাছ থেকে একটা পে করার পর যে ইয়ে হয়, সেই লাস্ট স্ক্রিনশট দিতে হবে একটা, আর ট্রানজাকশন আইডি একটু কপি করে নেবেন, অথবা স্ক্রিনশট লাগবে না, তার পেপালের আইডিটা মানে যার কাছ থেকে আপনি পাঠিয়ে নেবেন টাকাটা, তার ইমেল আইডিটা, যে কোন পেপাল আইডি এবং ট্রানজাকশন আইডি, এই দুইটাই কালেক্ট করবেন, পরে এনাকে আবার মেসেজ করবেন যে আমি এটা অলরেডি পে করছি, এটা হচ্ছে আমার ট্রানজাকশন আইডি। তারপর উনি যেভাবে প্রসেস বলবে যে ঠিক আছে, আপনার কোনো একটা হয়তো ফেসবুক আইডি চাবে অথবা আপনার স্কাইপি চাবে, সেটা ওনাকে দিয়ে দেবেন, উনি আপনার ফেসবুক মেসেঞ্জার অথবা স্কাইপিতে জয়েন হয়ে আপনাকে ওই টুলের অ্যাক্সেস গুলো দিয়ে দেবে। যেটা করবে সেটাও বলে দিই, যেটা করবে সেটা বলবে যে তুমি হচ্ছে করো, একটা লিঙ্ক দেবে, যে লিঙ্ক হচ্ছে tools.moatools.com, সেটাতে করবে, কি বলে, সেটাতে রেজিস্ট্রেশন করতে বলবে, সেটাতে জাস্ট ইমেইল আর নাম দিয়ে যেমন রেজিস্টার করতে সব জায়গায় রেজিস্ট্রেশন করবেন, করলেই ও আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেবে। আপনি পরের ইন্টারফেসটা আমি যেটা ইউজ করি, যারা দেখেন সেটা পাবেন, লেখা আছে এ স্টেপস, ওখানে ক্লিক করলে আপনি এ স্টেপস দিয়ে পাবেন, টুল 1 টুল 2 এরকম বা টুল 4 এরকম লেখা আছে, যে কোনো একটাতে ক্লিক করলে আপনি এ স্টেপসে ঢুকে যাবেন এবং আপনি অ্যাক্সেস করা শুরু করতে পারেন। তো এটাই ছিল আপনার টুলস এর যারা নিবেন তারা কিনতে পারেন। সুফিয়ান ভাই লিঙ্কটা কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, যদি কেউ কিনতে চায় তারা কিনতে পারেন, মানে যাদের ইচ্ছা আছে তারা কিনতে পারেন, আমি কাউকে জোর করে কোনো কিছু কিনাবো না। তাহলে ভাববেন ভাই ব্যক্তিগত কোনো লাভ আছে কিনা।
ই করেন, লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ জাস্ট, হ্যাঁ ঠিক আছে। যারা কিনবেন তারা লিঙ্কটা নিয়ে রাখেন, এখান থেকে আপনারা কিনতে পারেন। $6 কত টাকা? বেশি না, অনলি যদি 81-82 টাকা করে 82 টাকা করে ধরে তাহলে $6 মেবি 492 টাকা, মানে 500 টাকায় ধরে নেন। 1 মাস ইউজ করেন আর লাগবে না। আমরা এই মাসটা ম্যাক্সিমাম এই টুলটা লাগবে আমাদের। এই যে এখন আমরা ই করতেছি, এরপর কিওয়ার্ড রিসার্চ ফাইনাল করা, এরপর কন্টেন্ট রিসার্চ, সব মিলে আমাদের এই টুলটা লাগবেই। এই শিখতে 1 মাস আমাদের লাগবেই। তো না কিনলে প্রত্যেক দিনে আপনি দেখবেন আর আমরা কাজ করব, কারণ আমরা তো প্র্যাকটিক্যালি করব। ভাইয়া ওই যে ওয়েবসাইটের কথা যে বলছিলেন না, ওইটা কি হলো ভাইয়া? কোনটা ওয়েবসাইটে ভাইয়া? ওই যে বলছিলেন না আমাদের প্রত্যেকের একটা ওয়েবসাইট থাকা মানে প্রয়োজন। হ্যাঁ সেটা তো আমরা হ্যাঁ ডোমেন আমরা ঈদের পর শুরু করব। আমরা সেটা ঈদের পর শুরু করব। খরচ হতে পারে জনপ্রতি বা কিরকম কি হতে পারে একটু বলবেন তো? আপনার পার্সোনালি যদি আমার সাথে শুরু করেন, মানে আমি যখন বলবো তখন আপনারা যদি ইনিশিয়ালি আমাদের সাথে শুরু করেন বা সিরিয়াসলি শুরু করেন, সেক্ষেত্রে আপনারা ডোমেইন কেনেন। এটা হচ্ছে ডোমেইন হোস্টিং সব মিলে 2800 টাকার মতো, মানে 2700 টাকার মতো খরচ হতে পারে ডোমেইন হোস্টিং, নাম এবং আর এই তো এটা। আর একটা আছে, আমি ওই বেসে অনেকে বলছে যে ভাইয়া ফাইন্যান্সিয়াল অনেক সময় সমস্যা থাকতে পারে বা অনেক একটু সমস্যা, তখন আমি বলছি ঠিক আছে। তো আমাদের একটা আছে, ওইটাতে আমরা চাইলে আপনার 5 মান্থের জন্য প্র্যাকটিসের জন্য অথবা 1 ইয়ারের জন্য প্র্যাকটিসের জন্য আমাদের হোস্টিং সার্ভিস নিতে পারেন, ঠিক আছে। তো 5 মান্থের জন্য প্র্যাকটিস কোর্স চলাকালীন যেহেতু 4 মাস কোর্স, 5 মাসের জন্য আমরা 500 আর 1 বছরের জন্য 1000 টাকা। আপনি যদি এরকম বাজেট না থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। আর আপনি যদি সিরিয়াসলি করতে চান সেটা ওখানে করতে পারেন। আর হোস্টিং আপনি যে কোনো সময় করতে পারেন, মানে ধরেন আপনি এখানে আমাদের হোস্টিং এ যদি ওয়েবসাইট বানান, তো আপনি যখন পরবর্তীতে হোস্টিং কিনবেন তখন সেখানে ট্রান্সফার করে নেওয়া যায়, হোস্টিং এর সবকিছু ট্রান্সফার করে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমরা রিসেন্টলি আমাদের একটা হোস্টিং থেকে চেঞ্জ করছি। তো যাদের সমস্যা তারা প্র্যাকটিসের জন্য আমাদেরটা ইউজ করতে পারেন। আর যারা সিরিয়াসলি করবেন তারা করবেন, কি বলে, নেমচিপ থেকে কিনবেন। তো আগে নিজে নিজেই কিনেন না, আমরা যখন বলবো আমরা রিসার্চ করব। প্রাইস অনেক নেমচিপে। হ্যাঁ প্রাইস তো অনেক হবে ভাইয়া, আপনার প্রাইস তো হবেই। এই জন্যই বললাম যাদের একদম ইনিশিয়ালি প্রবলেম যে ভাই মধ্যে ফাইন্যান্সিয়াল সমস্যা বা তারা এটা করতে পারেন। আর যারা ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই তারা অবশ্যই মাস্ট বি ডোমেইন হোস্টিং কিনেই কাজ শুরু করেন। আর আমরা ঈদের পরে এই যে আপনারা যদি ঈদের বন্ধের মধ্যে যদি কিওয়ার্ড রিসার্চটা শেষ করতে পারেন, মানে আমি তো প্রসেসটা বলে দিচ্ছি, আপনারা যে যার মতো করে খুব টাইম দিয়ে, এবং ঈদের সময় এবার একটু যদি করোনা খুব বেশি বাইরে যাওয়ার সুযোগ নেই। বন্ধই তো নাই। হ্যাঁ এখন এটাই বন্ধ, দিন বন্ধ নেই, এটাই বন্ধ। আপনি ঈদের দিন রাতে বসে কাজ করেন, কোনো সমস্যা নেই, কাজ তো কাজেই। ঈদের দিনটাও তো এরকম একটা দিন হবে না, আমার তো এরকম কিছু হবে না। আমি তো অ্যাডমিশনের সময় ঈদের দিন পড়াশোনা করছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। সবাই মিলে যদি ডোমেইন হোস্টিং নেই, ওইখানে তো সবারই সার্ভার একটু স্পেস থাকবে, জায়গা থাকবে, তো ওইখানে সবারই প্রত্যেকের আলাদা আলাদা ওয়েবসাইট গুলি দেখা যাচ্ছে, কেউ তো মানে এক একটা নিশ নিয়ে কাজ করবে। আমার একটা হইতে পারে, আরেকজন আরেকটা হইতে পারে। তো দেখা যাচ্ছে আজকে এরকম করে বলতেছেন, কালকে আপনাদের এই রকম শেয়ার করে আমি কিছু বলি না কেন, আমাদের সেটা শেয়ার করেছিল হয় না, আমরা দেখছি ঝামেলা হয়ে গেলে ওই শেয়ার করে ওইভাবে হয় না। আমি অনেক জায়গায় ট্রাই করছি, আমরা নিজেরা অনেক জায়গায় শেয়ার করি, ট্রাই করছিলাম, আর ওইভাবে মেলে না। যেটা প্রবলেম হবে, একজন একটা ক্ষেত্রে করবে আর একজন হয়তো মানবে না, বা একজন হয়তো দুইটা ডোমেন রাখলো, একজন আপনি বলবেন যে ভাই উনি দুইটা রাখলো কেন, মানে আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা একটা, মানে আমি না আপনাদের মধ্যে। আর একটা প্রবলেম হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে যেটা হবে, আমি যখন হোস্টিং দেবো আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে জাস্ট ওয়ার্ডপ্রেসে লগইন নিয়ে দেবো, হোস্টিংটা আপনাদের দিব না। কারণ হোস্টিংটা যেটা দিলে কি হবে, আপনাদের কাছে যেটা থাকলে, মানে শেয়ার করে কিনলে যেটা হয় অনেক সময়, আপনারা কোনো এক কারণে যদি হোস্টিং এ কোনো একটা ফাইল ডিলিট করে ফেলেন, মানে এমনও ফাইল আছে যেখানে একটা ডটও যদি উঠায় ফেলেন কোনো কারণে না বুঝতে, বা ধরেন আপনি প্র্যাকটিস করতে চান বা একটা নিজে একা একা করতে চান, কোনো একটা প্রবলেম করে ফেলেন, সমস্ত ওয়েবসাইট গুলোর প্রবলেম হয়ে যাবে, আপনার টোটাল ওয়েবসাইটটাই প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই হোস্টিংটা যখন কোনো দরকার লাগলে সাপোর্ট করলে সেটা আমি করে দেবো, অথবা যখন আপনারা নিজেরা কিনবেন সেটা নিজে করবেন, অথবা নেমচিপের সার্ভার থেকে সাপোর্ট নেবেন হোস্টিং ব্যাপারে কোনো প্রবলেম হলে, অথবা এক্সপার্ট যারা হোস্টিং সার্ভার করে
মেইনটেইন করে বা যারা আছে তাদের কাছ থেকে হেল্প নেবেন। নিজে নিজে হোস্টিং এ কোনো কিছু করতে যান না। ওখানে এইচটি অ্যাক্সেস ফাইল আছে, কিছু ফাইল আছে, ওখান থেকে ডিলিট করলে মানে ধরেন 10 জন মিলে করতেছেন, কেউ একজন কোনো একটা ফল্টের জন্য আপনাদের সবারই প্রবলেম হতে পারে। ঠিক আছে, না সেই ওইটা জন্য আমি পারবো ভাইয়া, রিকমেন্ড করব। যেহেতু আপনার এই ডেভেলপমেন্টের পার্ট করতেছি তো, ওটা শিখতেছি তো সার্ভারে টুকটাক এডিট করার মানে এটা তো বাধ্যতামূলক প্রত্যেকটা ডেভেলপারই, ওটা শিখতেছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা টিম করে দেখেন, আপনারা যদি এরকম করে রাজি থাকেন আপনারা কিনতে পারেন, আমার তো কোনো সমস্যা নেই। আপনাদেরকে আমি 3-4টা ওয়ে বলে দিছি, একটা যদি নিজে কিনেন। এখন কথা হচ্ছে কি ভাইয়া, মনে করেন যে যেহেতু এখন ইনকাম মানে ওরকম করতে পারিনি, যদি ইনকাম যদি করতে পারতাম তাহলে ভাইয়া ঠিক ছিল, হয়তো বা বলতে পারতেছি না আগামী 2-1 মাসের ভিতরে ইনকাম হবে কিনা। কেমন যদি দেখা যাচ্ছে সেটা তো সবারই প্রবলেম। নাম, ইকেরা, এরপরে হচ্ছে থিম, এই সবগুলোর ব্যাপার স্যাপারে চলে আসবে অনেক কিছু ইনিশিয়ালি। হ্যাঁ, ডোমেন একটা আইডিয়া। হ্যাঁ ডোমেন হোস্টিংটা, হ্যাঁ জীবন ভাই, ডোমেন প্রবলেম হবে তারা ই করেন, পার্সোনালি করেন। হ্যাঁ, আমি যদি মানে এখন আমার হাতে কন্টেন্ট তো রেডি নাই, কিছুই নাই, আমি কি এখন ডোমেন হোস্টিং যদি আমি নিজেই পার্সোনালি আমি কিনি, সেটা ভায়াবল হবে? আমি কিনে রাখবো? অবশ্যই। দেখেন, আপনি ডোমেইন একটা কিনলে এটার কোনো লস নেই, এটা মোস্টলি জানে। একটা ডোমেইন এজ অনেক ফ্যাক্ট র্যাঙ্কিং এর ক্ষেত্রে। আপনি 1 বছর আগে কাজ না করেন, আপনি 1 বছর না কাজ করলে তারপরে এই ডোমেইনটার ভ্যালু বাড়বে। 1 বছর ডোমেইন। হ্যাঁ, তাহলে কি ডোমেইন কিনবো আমি আমার পার্সোনাল পোর্টফোলিও করে একটা নিব, নাকি একটা নিশ সিলেক্ট করে ওই অনুযায়ী একটা ডোমেইন? আমরা যেহেতু আপনার নিশ নিয়ে দেখাবো, একটা বিজনেস সাইট দেখাবো মানে অ্যামাজন, তো এটা করবেন। আর পার্সোনালি যদি আপনি করবেন, একটা ডোমেইন কিনলে সেটা সাব ডোমেইন করা যায় না? সাব ডোমেইন করে রাখা যায় না? সাব ডোমেইন হবে না, মানে পার্সোনালটা আপনার নামে হবে। পার্সোনালটা আমার নামে। হ্যাঁ, রামিম বা ramim.com হলো, এটার সাথে তো আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন না। আবার অ্যাফিলিয়েটেড বেস্ট vacuumcleaner.com, তো সেখানে তো আর আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারছেন না যে vacuumcleaner.com/ramim, এরকম হবে না, ভালো লাগবে, এটা আলাদা। তবে নেমচিপে আপনি হোস্টিং করে 3টা ডোমেইন পোর্টফোলিওর জন্য একটা ডোমেইন নিতে হবে। ডোমেইন অনেকগুলাই কিনতে পারে, হোস্টিং আমি এক জায়গায় করলাম, রাইট? হ্যাঁ, আপনি ওই যে নেমচিপে যেটা দেখাইছে ওইটাতে 3টা ডোমেইন করা যায়, হোস্টেড করা যায়। আপনি চাইলে ওখানে 2টা করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, পার্সোনালটা করলে সেটার সাথে তো আমি অ্যাডসেন্স করতে পারি, অ্যাফিলিয়েট না করি। হ্যাঁ, পার্সোনাল তো আসলে অ্যাফিলিয়েটের জন্য না, পার্সোনাল নামের সাইট তো আসলে হয় না। আর অ্যাডসেন্সও কতটা সুইটেবল হবে জানি না। পার্সোনাল আসলে কিসের জন্য করা হয়? পোর্টফোলিও টাইপের। এই যে আপনি জব করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং, আপনি ডিজিটাল মার্কেটিং জানেন, বা আপনি আসলে পরবর্তী আরো কি সার্ভিস দেবেন, এই যে ডিজিটাল মার্কেটিং যদি কোনো সার্ভিস দেন, এই ক্ষেত্রে আসলে পার্সোনাল মানে আপনাকে জাস্ট চেনার জন্য, যে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্চ দিলে যাতে আপনাকে কোনো এক জায়গায় দেখায়, বা আপনি কিছুই না, আপনি র্যাঙ্ক করলেন না, জাস্ট ক্লায়েন্টকে দেখালেন যে দেখো আমার এই যে লিঙ্কটা দিয়ে দিলেন, মানে সার্চ করা লাগবে না। ও অনেক ক্লায়েন্ট আছে ওটা কত কিছু বোঝে না, অনেক লিঙ্ক দিলেন যে দেখো আমার ওয়েবসাইট আছে, তো তুমি বানাই নিবে নাকি। তা আপনি এভাবে কাজও নিতে পারেন। আপনি তো অনেক জায়গা থেকে আপনার পরিচিত আছে, আপনি দরকার হলে একজনের ওয়েবসাইটে বানানোর কাজ নেন, আপনি ওর কাছে $500 নেন, আপনি আমার কাছে বলেন জীবন আমার একটা ওয়েবসাইট এরকম করে বানিয়ে দিতে হবে, আমি আপনাকে $300 বানিয়ে দিব, আপনি $200 পকেটে রাখেন। ঠিক আছে, এটা কিন্তু বিটুবি বিজনেস করতে পারেন, মানে যাদের এরকম যেটা পারে না কিন্তু হয়তো অনেক জায়গায় তার সোর্স আছে। ধরুন আমার কাছে অনেক আছে যে গ্রাফিক্স ডিজাইন করে, তখন আমি কি করি, আমার পরিচিত অনেক ফ্রেন্ড আছে যারা গ্রাফিক্স করে, তাদেরকে রিকমেন্ড করে দিই যাও ওদের কাছে, অথবা নিজেই কাজটা নেই নিয়ে ভাই কত রাখবেন, এটা আমি তো আইডিয়া আছে প্রত্যেকটা ব্যাপারে একটু একটু করে। যদিও গ্রাফিক ডিজাইন নাই, ফর এক্সাম্পল আপনার লোগো বানানোর জন্য আমি ওনার কাছে $50 নিলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম একটা লোগো বানিয়ে দিতে হবে, তাকে আমি $30 দিলাম, আমি $20 রেখে দিলাম। তো এটাও করা যেতে পারে। দ্যাটস ওয়াই আপনি পোর্টফোলিও সাইটটা রাখবেন, আপনি আসলে কি কি পারেন সেটাও রাখবেন, কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনার নলেজ আছে সেটাও ওখানে রাখবেন। রেখে আপনার যদি আপনার ক্লায়েন্ট যদি ধরেন আপনার সাইটে ব্রাউজ করতে করতে দেখে যে আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দেন, তা আপনাকে বলবে যে তুমি কি ওয়েব ডিজাইন পারো? আপনি হ্যাঁ পারি, বা কাজ দেন, বা আপনি বলেন আমি আমার এজেন্সি আছে বা আমার টিম আছে, আপনি বললেন ঠিক আছে, তো এই কত লাগবে, আপনি আপনার ক্লায়েন্ট আপনি তো জানেন তাহলে ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন। যেহেতু নেমচিপে 3টা করা যায়, তাহলে এমন করা যায় যে একটা পোর্টফোলিও হবে, একটা অ্যাফিলিয়েট হবে, একটা অ্যাডসেন্সের জন্য হবে, একটা ব্লগ সাইট করে সেটা অ্যাডসেন্স, রাইট? ঠিক আছে, আমি করব ইনশাআল্লাহ এরপরে। হ্যাঁ, আপনি ঈদের মধ্যে করেন। হ্যাঁ মুস্তাফিজ ভাই কি হচ্ছে নাকি
হ্যাঁ মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ শিওর, কেন না? মার্কেটিং এর অপরচুনিটি মার্কেট, আমি একটু বলি। সেটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ বাংলাদেশি লোকালি একটা ফ্রেন্ড আছে আমার, যার কাছ থেকে আমি ডোমেইন হোস্টিং সার্ভিসটা নেই, আমি পার্সোনালি নেই আর কি। তো এইটা যখন আপনি খুব বড় ধরনের অথরিটি লেভেলের ওয়েবসাইট যাবে, যদি ওইরকম করতে চান তাহলে এখানে আসেন না, কিন্তু জাস্ট প্র্যাকটিস পারপাস বা দেখা যাচ্ছে যে মোটামুটি আপনার মান্থলি 2-3 লাখ ট্রাফিক যখন থাকবে, বা 2-3 লাখও ভুল বললাম, আর একটু বেশি যদি হয় 4-5 লাখ ট্রাফিকও যদি হয়, তাহলে আপনি এদের সার্ভিসটা নিতে পারেন। আর এরা যে প্যাকেজটা অথর করছে আপাতত আপনার ডোমিন আর হচ্ছে 10 GB হোস্টিং এসএসডি এখানে কি বলে স্পেস নিয়ে আর কি। আর পাশাপাশি যদি আপনি ওদের কাছ থেকে ডিজাইন করে আনেন আর কি, তাহলে অ্যারাউন্ড টোটাল দেখা যাচ্ছে 5,000 টাকার মধ্যে ওরা সব সার্ভিসটা দিয়ে দেয়। তো যারা ইন্টারেস্টেড আছেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওনাকে রেফার করে দিলে আপনারা ওখান থেকে নিতে পারবেন। আর পেমেন্ট মেথড বিকাশেই করতে পারবেন। ডিজাইন বলতে ভাই মানে থিম সব সহ? হ্যাঁ থিম সব সহ। হ্যাঁ থিমের ব্যাপারে বলি, ওনারা দুইভাবে থিমটা দেয়। একটা হচ্ছে যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা ওই যে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করে দেয়, আর সেকেন্ড ওয়েটা হচ্ছে যদি আপনি কোনো রকমের থিম চান আর কি, থিম ফরেস্টের কোনো থিম চান, সেক্ষেত্রে যদি সেটার জিপিএল লাইসেন্স থাকে, সেই জিপিএল লাইসেন্স প্রোভাইড করাই ম্যানেজ করে দিবে আর কি, যদি পাওয়া যায় অ্যাভেলেবেল, তখন আপনাকে ওটা দিয়ে দিবে। আর ডোমিন হোস্টিং সবার সেটআপ করে দিবে, আপনি পার্সোনালি সি প্যানেল পাচ্ছেন, মানে সবকিছুই পাচ্ছেন আর কি। ডোমিনের সি প্যানেলটা পাচ্ছেন, হোস্টিং এর সি প্যানেলটা পাচ্ছেনই। টোটাল কস্ট করবে অ্যারাউন্ড, যদি ডিজাইন করেন 5,000 এর মতো, আর ডিজাইনের বাইরে এখনো বললো না ডোমিন হোস্টিং কত পড়বে। তো যারা ইন্টারেস্টেড আছেন আর কি, যদি লোকালি নেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আর কি। এই ভায়া মার্কেটিং করে দিলাম, ভায়া ফ্রেন্ডের মার্কেটিং। হ্যাঁ সমস্যা নেই। আর এটা হচ্ছে লোকাল ডোমেইন হোস্টিং, দুটাই লোকাল নাকি? হ্যাঁ ডোমেইন লোকাল বলতে বাংলাদেশের ডোমেইন রিসেলার ওরাও হয়তো বা মেনটেন বা হোস্টেটর কোথা থেকে নিচ্ছে, নিয়ে রিসেল। হ্যাঁ হ্যাঁ জি রিসেল করতে ডিসকাউন্ট প্রাইসে কেনা আছে। আমি এরকম আপনি ট্রেনিং করে তো আমি রিসেলার এটা নিতাম, কিন্তু ওই যে যেহেতু ওইরকম ইচ্ছা নেই যে কখন ট্রেনিং বাদ দিব, ওই জন্য রিসেলারটা নেইনি। রিসেলারের লাভ আছে অনেক, বাট ওটা হচ্ছে ওই যে প্রতি মাসে আপনাকে টাকা দিতে হবে। খারাপ না, ভালোই। হ্যাঁ কিন্তু প্রত্যেক মাসে টাকা দিতে হবে, মানে আপনার কয়টা সেল করলেন সেটা দেখার দিক নেই। আপনাকে ওরা একটা দেবে, স্পেস দেবে, স্পেসের জন্য আপনাকে এত টাকা নেবে, মানে মেমোরির জন্য। এখন আমি কত টাকার জন্য কত টাকা, মানে আমি আপনাকে 2 GB 1,000 টাকা সেল করতে পারি, আবার 5 GB 1,000 টাকা সেল করতে পারি, মানে আমি এখন সেল করবো আমার মতো করে। আপনাকে ইয়ারলি আমাকে চার্জ দিতে হবে, মানে সরি মান্থলি চার্জ দিতে হবে আপনাকে। আর আপনার যখন নেমচিপ থেকে যখন পার্সোনালি কিনবেন তো ইয়ারলি একবারে আপনি ইয়ারলি রিনিউয়াল চার্জ। হ্যাঁ এখানে ইয়ারলি, মানে যারা রিসেল করে আর কি, তাদেরকে মান্থলি একটা ফি দিতে হয়, মানে হোস্টিং এর জন্য ফি দিতে হয়। আপনি এখন কত বিক্রি করেন, ওদের একটা এরকম একটা সিস্টেম আছে। তবে আমি এটা নেইনি, কারণ আমার তো স্টেবল না, আমি যে কোনো সময় জব ছাড়তেও পারি, আমার স্টুডেন্ট এরকম নেই, বা আমি কোনো বড় ট্রেনিং সেন্টার করি না যে আমার এরকম প্রত্যেক মাসে স্টুডেন্ট আসতে থাকবে, আমি তাদেরকে রিসেল করবো, যেটা আমাদের ওই যে ফারুক স্যার করছিল, মুস্তাজ ভাই। হ্যাঁ ফারুক স্যার কিন্তু রিসেলার ছিল, উনি 3,000 টাকা করে নিছিল আমাদের থেকে, নিয়ে উনি আমাদেরকে সি প্যানেল দিয়ে দিত। তো এটা করা যায়, এটাই যে স্টেবল নেই তো আসলে, এটা নিয়ে রিস্ক হয়। আর মেসেজ পাঠিয়েছে, একটু মেসেজটা একটু আপনাদেরকে বলি। এনভিমি এসএসডি স্টোর সে দিচ্ছে আর কি, পাশাপাশি ফ্রি এসএসএল সার্টিফিকেট দিচ্ছে। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইনস থাকছে প্রিমিয়াম, ওই যে লাইট স্পিড যেটা আছে আর কি। আর সি প্যানেলে থাকছে তো র্যামের যে স্পিডটা, সেটা হচ্ছে আপনার 2 GB, মাঝে মধ্যে আপনার 4 GB আসবে আর কি। এটা হবে 2 আর 4 এর মধ্যে কনফ্লিক্ট করবে। আর ইন্টারনাল যে প্রসেসর যেটা আছে সেটা আপনার 40, আর আপনার লিনাক্স হোস্টিং আর কি। এই তো ওয়ার্ডপ্রেসের লাইট স্পিড যেটা পাচ্ছেন, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, সি প্যানেল হোস্টিং, এই তো অবস্থা। কি এটা মনে ছিল সম্বন্ধে একটু কম বুঝেন আর কি, তারা হয়তো কি বলবো, হয়তো মাথার উপর দিয়ে যাবে কিছুটা। না সেটাই বলতেছি, আপনি যা বলতেছেন এটা বাংলা ভাষায় বলতে হবে, এটা যা বলতেছেন এটা অনেকে 10 GB এর মতো, 10 GB এটা তো সবাই বুঝবে, কারণ একটা মোবাইল ফোন ইউজ করে, মেমরি কার্ড। আসলে ভালো মন্দ দিকটা কি, জায়গা স্পিড, র্যামের স্পিড 2 GB ভালো না ওয়েবসাইটে? আমি আপনার জন্য যেটা আপনাকে বললাম, নেমচিপ থেকে আপনি পার্সোনালি ওটা কিনে নেন, ওই যে 3টা ওয়েবসাইট সহ ওইটাই মোটামুটি আপনার জন্য এনাফ। মানে এটা ভাই বলতেছে যাদের এই যে প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে, ফাইন্যান্সিয়াল এটা সেটা, ঠিক আছে? আপনার জন্য ওই যে 3টা 1 বছরে কোনো প্যারা নাই, আপনি একটা এক্সচেঞ্জ, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা পার্সোনাল, এটা আপাতত দিতে পারেন।
3000 টাকা 750 টাকার মতো পড়বে। আর মুস্তাফিজ ভাই বলতেছি যাদের এই যে প্রবলেম গুলো ফেস করতেছে তারা নিতে পারে। তো অনেকগুলো অপশন বলা হলো, যারা যেভাবে নিতে চান সেটা। এখানে পার্সোনাল কোনো বিজনেস নেই, কোনো লাভ নেই। আপনারা সেটাই সবাই সবাইকে সহযোগিতা করছে, সেটাই তো নন প্রফিট অর্গানাইজেশনের মতো। না মুস্তাফিজ ভাই যেটা বলছে সেটাও কিন্তু খারাপ না, ভালোই। হ্যাঁ সেটা তো বললাম, মুস্তাফিজ ভাই বললো সেটা। আপনার দেখেন 750 টাকা দিয়ে ওখান থেকে কিনবো, একটা থিম কিনতে গেলেও কিন্তু কমপক্ষে হলো $30-40-50 লেগে যায়। তো একটা থিম দিয়ে উনি কাস্টমাইজ থিম দিয়ে সুন্দর করে আবার একটু ডিজাইনও করে দিচ্ছে, অল টোটাল প্যাকেজ 5,000 টাকা, সেটাও কিন্তু খারাপ না। তো আমি যদি ওটা 750 টাকা দিয়ে কিনি, কেনার পরে কিন্তু আবার নিজেই কাস্টমাইজ করে 7,500 কেন? 7,500 7,500 হ্যাঁ। হ্যাঁ, তা আমাকে তো আবার একটা থিমও লাগবে। তাও বলি, থিম তো অনেকের কাছে থাকতে পারে, ক্র্যাক ট্র্যাক থাকতে পারে, জিপিএস লাইসেন্স থাকতে পারে। আমার কাছে দুইটা থিম প্রিমিয়াম কেনা আছে, সেটা হচ্ছে একটা এক্সট্রা, আর একটা হচ্ছে আনলিমিটেড লাইসেন্স, আর একটা হচ্ছে কি বলে এটাকে এক্সট্রা জিপি মানে জেনারেল প্রেস। তো এই দুটো থিম যদি কারো লাগে তো তাকে লাইসেন্স দেওয়া যাবে, মানে লাইসেন্স বসাই দেওয়া হবে, এমন না লাইসেন্সটা দেওয়া হবে, কারণ তাহলে আবার আপনারা মিসইউজ করবেন। আপডেট দিতে পারবে ভাইয়া? ঠিক আছে, আমাকে দিয়ে দেন, আমি আছি। বুঝি নাই মানে ওই থিমটা কি আপডেট করতে পারবে? আপডেট তাই বলছি। হ্যাঁ থিমটা সারা লাইফ টাইম আপডেট হবে। এটা কেনা, নিজে কেনা, ঠিক আছে। আচ্ছা তাহলে 39 আমি সমস্যা নাই রিমন ভাই, আমি আছি, আমাকে হেল্প করে। তাহলে তো হয়ে গেল, আপনার প্রবলেমই তো সলভ হয়ে গেল। এক্সট্রার তো অনেক সুন্দর সুন্দর থিম আছে ভাইয়া, প্রিমিয়াম। হ্যাঁ এক্সট্রাতে যে থিম আছে জাস্ট খালি আপডেট করতে পারবো না। আপনি কেন যখন মন চায় আপডেট দেবেন, থিমে যখন আপডেট আসবে তখন আপনি আপডেট করবেন, আপনার মন চায় না। আমি তার পারবো না। হ্যাঁ যখন আপডেট হবে তো টোটাল এখন 3,000 টাকা লাগবে ডোমেইন হোস্টিং সহ, সি প্যানেল টি প্যানেল তো সবকিছু আমি পাবো তখন, যখন নিজের নামে নিজে কিনবো আর কি। হ্যাঁ নিজে কিনলে আপনি সবই পাচ্ছেন। আচ্ছা এটাই বেটার তাহলে। এটাই বেটার, মানে আমি বলতাম না, এটা ওই ব্যাচে আসলে কথা উঠছে যে ভাইয়া মাত্র প্র্যাকটিস করবো, আমার আসলে 3,000 টাকা খরচ করার মধ্যে এই মধ্যে এই নাই। দ্যাটস আমি তাকে বলছি যে ঠিক আছে হ্যাঁ, পরবর্তীতে 3,000 টাকা তো আপনার লাগবে। আপনি এখন প্র্যাকটিস করতেছেন ঠিক আছে, 1-1,500 খরচ করলে প্র্যাকটিস হচ্ছে, বাট 3,000 তো আপনার লাগবে পরবর্তীতে। তাহলে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে আরো বেশি টাকা লাগতেছে, 4,000-4,500